আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা প্লিজ আমাকে সবাই একটু কনফার্ম করবে। আর অনেক দিন পর লাইভে আসছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের যে ফার্স্ট পার্টের তৃতীয় অধ্যায় কোষ রসায়ন, এটার সরাসরি লাইভ ক্লাস হবে ইনশাল্লাহ। আজকে একবার প্রথম ক্লাস। সো অনেকেই আছে যে আগের দুইটা অধ্যায় আমরা শেষ করছি, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়। তো অনেকেই যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় করে নাই, বাট তৃতীয় অধ্যায় একবার করতে পারবে কি না এরকম একটা কোয়েশ্চেন অনেকেই করে, যে ওই দুইটা অধ্যায়ের সাথে এই অধ্যায় রিলেটেড আছে, রিলেশন আছে কিনা। তা আমি তোমাকে বলবো যে ওই দুটো অধ্যায় তুমি যদি করে না থাকো, ওই অধ্যায়ের সাথে এই অধ্যায়ের মধ্যে কোনো রিলেটেড নাই, কোনো সমস্যা নাই। আগের দুইটা অধ্যায় না করলেও তুমি এটা বুঝতে পারবা, মানে বুঝতে তোমার কোনো ধরনের সমস্যা হবে না। আর একটা কথা হলো, আমার তুমি যে লেকচারই করো, যেটা আগের লেকচারের সাথে যদি রিলেটেড হয় সেটা আমি বলে দিই যে ওই টপিকটা এটার জন্য দরকারি, ঠিক আছে? সো আমাকে একটু কনফার্ম করো যে ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে ইনশাল্লাহ। আছে কিনা? তা আমি তোমাকে বলবো যে ওই দুটো অধ্যায় যুদ্ধের মধ্যে কোনো রিলেটেড নাই, কোনো সমস্যা নাই। রুবায়া মনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তারপরে সিদ্রাতুল মুনতাহা, HR মিরাজ, ইভা আক্তার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তাইবা, মিম আক্তার। আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা অবশ্যই আমাকে কনফার্ম করো যে সব কিছু ঠিক আছে কিনা। তাইলে অল ক্লিয়ার। থ্যাংক ইউ দেবশ্রী সোয়া, মরিয়ম আক্তার, তারপরে লাজু খন্দকার, নাহিদ আহমেদ। শোনো, আজকে মানে কি বলবো, চ্যাপ্টার 3 তোমাদের বায়োলজি প্রথম পত্রের মধ্যে যতগুলা লেকচারে একটু প্রবলেম হয়, স্টুডেন্টদের বুঝতে একটু সমস্যা হয়, তার মধ্যে তৃতীয় অধ্যায় একটা কোষ রসায়ন। এটা যেহেতু নামের সাথে কি আছে, রসায়ন আছে, অনেকে রসায়নের স্ট্রাকচারগুলো বুঝে না, যার কারণে এটা একটা প্রবলেম হয়। আর একটা অধ্যায় সমস্যা হয় একটু, নবম অধ্যায় আর প্রথম অধ্যায়, এই তিনটা অধ্যায়ের মধ্যে একটু সমস্যা হয়। এছাড়া বাকি অধ্যায়গুলো মোটামুটি স্টুডেন্টরা ব্যালেন্স করে নিতে পারে, ঠিক আছে? আচ্ছা, আমি আমার এখানে একটু প্রবলেম হয়েছিল, আমি রিয়েলি সরি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে শুরু করে দিব ইনশাল্লাহ। অনেক স্টুডেন্টই মোটামুটি যুক্ত আছে, আগের তুলনায় একটু বেশি। হয়তো নেক্সট ক্লাসে যায় এগুলা পরিমাণ কমে যাবে আর কি। বায়োলজি লাইভ ক্লাস সবাই করতে চায় না রাত 10টার পরে। তো যেহেতু আমাদের এভাবেই হয়েছে আর কি, শিডিউল হয়েছে, কিছু করার নাই। আমি এখানে একটু স্লাইড বাড়ায় নিই। হ্যাঁ, ওকে, কোনো ধরনের টেনশন নাই, প্যারা নাই, চিল মুডে থাকো। এই অধ্যায় নিয়ে কোনো প্যারা নাই, একেবারে সিম্পলভাবে, সহজ সরলভাবে সব কিছু শিখতে পারবে ইনশাল্লাহ। সো তাহলে আমরা মোটামুটি লেকচারটা শুরু করে দিব। আমাদের তৃতীয় অধ্যায় শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ। ও আরেকটা যে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের বই, দাগানো বইয়ের PDF রেডি করা হয়ে গেছে। আবুল হাসান স্যারের বইটাই দাগায় দেওয়া হয়েছে PDF আকারে। ওইটা আজকে ক্লাস, লাইভ ক্লাস শেষ করে ওটা গ্রুপে দিয়ে দিব, সবাই সেই PDFটা সংগ্রহ করবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন যে আচ্ছা, প্রথমে যে এই অধ্যায়টার মধ্যে যে কি বিষয় নিয়ে আলোচনা করা হবে, অধ্যায়টার মধ্যে আমরা কি কি পাবো, এই তৃতীয় অধ্যায় কোষ রসায়ন, এই অধ্যায়টার মধ্যে কোন কোন বিষয়গুলো আলোচনা করা আছে এটা আমরা একটু দেখি। আলোচনা করা আছে শর্করা নিয়ে, শর্করা। আলোচনা করা আছে আমিষ, আমিষ বা কি প্রোটিন, প্রোটিন। তারপরে স্নেহ বা কি চর্বি, বা কি লিপিড, লিপিড। তারপরে আলোচনা করা আছে ধরো এনজাইম,
মোটামুটি এখানে যে টপিকগুলো আমি লিখছি, এই অধ্যায়টার মূল বিষয় এখানে এই যে আমি লিখছি, শর্করা কাকে বলে, শর্করার বৈশিষ্ট্য কি, তারপর হচ্ছে শর্করার কাজ কি, শর্করার প্রকারভেদ কি, এই যে বিভিন্ন ধরনের শর্করা আছে এই শর্করাগুলোর গঠন কীরকম, এভাবে আলোচনা করা। সেমভাবে আমিষ কাকে বলে, আমিষের বৈশিষ্ট্য কি, তারপরে হচ্ছে আমিষের কাজ কি, আমিষের প্রকারভেদ কি, আমিষের স্ট্রাকচারটা কি আলোচনা করা। সেমভাবে লিপিড যে আছে, স্নেহ জাতীয় পদার্থ, লিপিডের কাজ কি, লিপিডের বৈশিষ্ট্য কি, তারপর লিপিডের স্ট্রাকচার কি। হ্যাঁ, সেমভাবে এনজাইম কিভাবে কাজ করে, এনজাইম কাকে বলে, কোএনজাইম কাকে বলে, এনজাইম কার কার সাথে বিক্রিয়া করে, এনজাইমের কাজ কি। এই যে এভারেজ এই কয়টা টপিক নিয়ে এই অধ্যায়টার মধ্যে মূল আলোচনা। তাহলে হচ্ছে যে এই যে শর্করা, আমিষ, স্নেহ, এনজাইম, এগুলা হচ্ছে কোষের উপাদান। কোষের ভিতরে এই উপাদানগুলা তৈরি হয়, আর এগুলার রাসায়নিক গঠন সম্বন্ধে পড়ব। এজন্যই কিন্তু অধ্যায়টার নামকরণ করা হয়েছে কি, কোষ রসায়ন। মানে কোষের মধ্যে যে উপাদানগুলা, যে জৈব পদার্থগুলা তৈরি হয়, এই পদার্থগুলার রাসায়নিক স্ট্রাকচার পড়া হবে। এই জন্য অধ্যায়টার নামকরণ করা হয়েছে কি, কোষ রসায়ন। ঠিক আছে, তাইলে দেখো আমরা কিন্তু অধ্যায়টা সম্বন্ধে জাস্ট 1 মিনিটের মধ্যে একটা বেসিক ধারণা পেয়ে গেলাম যে এই অধ্যায়টার মধ্যে মোটামুটি শর্করার প্রকারভেদ, শর্করার গঠন, শর্করার কাজ, আমিষের প্রকারভেদ, আমিষের গঠন, আমিষের কাজ, স্নেহের প্রকারভেদ, স্নেহের গঠন, স্নেহের কাজ, এনজাইমের প্রকারভেদ, এনজাইমের গঠন, এনজাইমের কাজ, এই টপিকগুলাই হচ্ছে এই অধ্যায়ের আলোচনার মূল বিষয়। ঠিক আছে, এখন পরীক্ষার জন্য প্রত্যেকটাই সবকয়টাই বেশি ইম্পর্টেন্ট। তবে হচ্ছে এখানে বেশি রাসায়নিক স্ট্রাকচার, গঠন, শর্করাটা নিয়ে বেশি আলোচনা করা, আর বাকিগুলা নিয়ে অত বেশি বিস্তারিত আলোচনা নাই। তা আমরা তাইলে শুরু করব। আমরা প্রথমেই পড়তেছি হচ্ছে কি, প্রথমেই পড়ব হচ্ছে আমরা শর্করা পড়ব। তাহলে প্রথমেই আমরা শর্করার শ্রেণী, মানে শর্করা কাকে বলে, শর্করার একটু সংজ্ঞাটা আমরা দেখার চেষ্টা করি। তাহলে আমরা এখন পড়ব হচ্ছে শর্করার সংজ্ঞা। শর্করাকে ইংরেজিতে কি বলা হয়, কার্বোহাইড্রেট বলা হয়। কারণ শর্করা মূলত কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা তৈরি। আমরা হচ্ছে কেমিস্ট্রিতে জৈব যৌগ যেটাকে বলি। তো জৈব যৌগ কিন্তু এই যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের যৌগগুলাকে জৈব যৌগ বলা হয়, এটা তো আমরা জানি। তো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের যে যৌগগুলা, তো শর্করাও একটা কি জৈব যৌগ। যার কারণে এই যে শর্করা, আমিষ, স্নেহ, এই যে এখানে দেখো, এই যে এখানে যে পদার্থগুলা লেখা হয়েছে, এগুলো সবই জৈব যৌগ। কারণ কি, জীব দেহের মধ্যে বা জীব কোষের মধ্যে যে পদার্থগুলা তৈরি হয় সেগুলোই হচ্ছে কি জৈব যৌগ। তো এগুলা প্রত্যেকটা পদার্থই হচ্ছে মূলত এই যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা তৈরি, প্রত্যেকটা পদার্থ। পাশাপাশি খুবই অল্প পরিমাণে কিছু আয়ন সাথে যুক্ত থাকতে পারে, যেমন ক্যালসিয়াম আয়ন থাকতে পারে, ফসফেট থাকতে পারে, বা পটাশিয়াম আয়ন থাকতে পারে। খুবই অল্প পরিমাণে থাকবে, বাট একেবারে 95% বা তার চেয়েও বেশি শতকরা যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনই থাকবে। তাহলে দেখো, শর্করা তাহলে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের যৌগ। তো এটা তো কোনো সংজ্ঞা হলো না। শর্করাকে আমরা কিভাবে চিনব? দুইটা, আমরা কিন্তু রসায়নে কি পড়ছি, যৌগমূলক পড়ছি। কয়েকটা যৌগমূলক শর্করার সাথে লাগবে। OH যৌগমূলক যেটা, এটার নাম কি? এই 3টা যৌগমূলক, একটা হচ্ছে CHO, আর একটা হচ্ছে CO। তোমরা হচ্ছে আমাকে ক্লিয়ার করো যে এই যে 3টা যৌগমূলক লিখছি, এই 3টা যৌগমূলকের নাম কি, দেখি কে কে পারে। শর্করার জন্য স্পেশালি ভাবে এই 2টা যৌগমূলক আমার লাগবে।
আমাকে বলো যে এই যৌগমূলকটার নাম কি আর এই যৌগমূলকটার নাম কি। এই যৌগমূলকটা, আচ্ছা তোমরা নাম কমেন্টে জানাও, পাশাপাশি আমি এই যৌগমূলকটার গঠন আমি দেখাই। এটার আমরা যদি গঠন করি, এটা যদি গঠন করি তাহলে এটা হবে এরকম সি, এই যে ও, এই যে এটার গঠনটা এরকম হবে। আর এটার যদি গঠন করি তাহলে এটার গঠনটাই যেরকম হবে, এই যে এরকম হবে। ঠিক আছে, তো এখানে কার্বনের হাত সংখ্যা হলো যে এইদিকে আর একটা কার্বনের হাত, টোটাল 4টা হাত মিলবে। ঠিক আছে, তো এটাকে আসলে এটা দেখায় না সাধারণত, মানে কার্বনের সাথে অক্সিজেনের যে একটা ডাবল বন্ড হয়েছে এটাই সাধারণত দেখায় আর কি। তো এটা যদি আমরা এভাবে দেখাই তাহলে এভাবে দেখাবো, কারণ হচ্ছে 4টা হাত কার্বনের মিলবে আর কি, এই হলো কথা। তো এই যৌগমূলকটার নাম কি আর এই যৌগমূলকটার নাম কি? কারণ শর্করা যদি আমি চিনতে চাই, শর্করা যদি জানতে চাই, তাহলে হচ্ছে এটা অবশ্যই আমার লাগবে। তোমাদের কাছে আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যৌগমূলকের নাম। দেখি কে বলে। ও এইচ হচ্ছে হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইড না, ওটাকে হাইড্রোক্সিল মূলক। ও এইচ হচ্ছে হাইড্রোক্সিল মূলক। এই দুইটা কি? অ্যালডিহাইড, ভেরি গুড। ও এইচ হচ্ছে হাইড্রোক্সাইড বলি আমরা, ঠিক। ওটা মূলকটার নাম হচ্ছে হাইড্রোক্সিল। যৌগমূলক কি? একজন প্রশ্ন করতেছে যৌগমূলক কি ভাই? এর তুই ইন্টারমিডিয়েটে উঠছস, বায়োলজি পড়তেছিস, যৌগমূলক কি এটা আমাকে প্রশ্ন করবি না। এটা ক্লাস 8-এর একটা টার্ম, একটা 8-এই যৌগমূলকগুলা ছিল, যোজনের একটা চার্ট ছিল, সেখানে যৌগমূলক ছিল। আর তুমি ইন্টারমিডিয়েটে উঠে আমাকে যদি প্রশ্ন করো যৌগমূলক কি, এটা হইল না। তুই কেমিস্ট্রির এনাম বাইরে প্রশ্ন করবি যে যৌগমূলক কি, দিব সামনে পাইলে দিব একটা থাপ্পড়। তো যৌগমূলক কি? যৌগমূলক হচ্ছে একটা গ্রুপ, 2-3টা মানে একাধিক পরমাণুর একটা গ্রুপ, যেইটা একটা পরমাণুর মতো আচরণ করে, সেটা হলো যৌগমূলক। তার মানে কি, যেমন ধরো এই যে সোডিয়ামের যোজনী একটা পরমাণু, বা ধরো অক্সিজেন আছে, এর যোজনী 2, অক্সিজেনের একটা পরমাণু যোজনী 2 প্রকাশ করে, 2টা ইলেকট্রন গ্রহণ করবে, বা সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করবে। সেম ভাবে একটা গ্রুপ আছে, যেমন ও আর এইচ মিলে একটা গ্রুপ হয়েছে, এই গ্রুপটা একটা যোজনী প্রকাশ করতেছে। যখন একাধিক মৌল, বা যেমন ধরো এই যে SO4, এখানে একটা সালফার আর 4টা অক্সিজেনের পরমাণু মিলে একটা গ্রুপ হয়েছে, গ্রুপ হয় এটা 2টা যোজনী প্রকাশ করতেছে। তাহলে যখন একাধিক মৌলের একটা গ্রুপ একটা পরমাণুর মতো আচরণ করবে, তখন ওই গ্রুপটাকে যৌগমূলক বলা হয়। তাইলে তোর এখন কেমিস্ট্রি পড়ানো লাগবে, কেমিস্ট্রি পড়াইতে পারবো না। তো এই যে যৌগমূলকটা, এই যৌগমূলকটা হচ্ছে আমার, এটা হচ্ছে হাইড্রোক্সিল মূলক। এটা হলো হাইড্রোক্সিল মূলক। এটা হচ্ছে ওই অ্যালকোহল, যদি কোনো যৌগের মধ্যে এটা যদি থাকে তাহলে সেটা অ্যালকোহল নির্দেশ করে, এটা শেষে ইথানল যুক্ত হয়। এটা হচ্ছে অ্যালডিহাইড মূলক, এটা হচ্ছে অ্যালডিহাইড মূলক। এটার নাম, এটা হচ্ছে কিটোন মূলক। তাহলে CHO এটা হচ্ছে অ্যালডিহাইড, আর CO এটা হচ্ছে কিটোন মূলক, রাইট? একটু ভালো করে খেয়াল করো। তাহলে CO যেটা, এটা হলো কিটোন মূলক, C এর সাথে 2টা অক্সিজেন বন্ড থাকবে, একটা অক্সিজেনের 2টা বন্ড থাকবে, এই যে কিটোন মূলক, রাইট? এটা হলো কিটোন মূলক, অ্যালডিহাইড মূলক। তো আমার এই শর্করার জন্য এটা দরকার নাই, হাইড্রোক্সিল মূলক দরকার নাই, আমার দরকার হচ্ছে এই যে অ্যালডিহাইড মূলক আর কিটোন মূলক। শর্করার যে রাসায়নিক বন্ধন, কোনো জৈব যৌগের মধ্যে যদি কিটোন মূলক থাকে অথবা
অ্যালডিহাইড মূলক যদি থাকে তাহলে সেই যৌগটা শর্করা। সিম্পল ভাষায় সহজ করে দিলাম। কোন জৈব যৌগের মধ্যে যদি কীটনমূলক থাকে অথবা অ্যালডিহাইড মূলক থাকে তাহলে সেটা হচ্ছে কি শর্করা। বুঝাইতে পারছি? তাহলে শর্করা কি হবে? শর্করার যে কোনো শর্করার আমি যদি কেমিক্যাল স্ট্রাকচার দেখি, রাসায়নিক গঠন দেখি, তাহলে ওই শর্করার মধ্যে খুঁজে খুঁজে হয় একটা অ্যালডিহাইড মূলক পাবো অথবা কীটনমূলক পাবো। দুটোই একসাথে থাকবে না, যে কোনো একটা থাকবে। এই জন্য শর্করাগুলো সাধারণত দুই ধরনের হয়। কিছু কিছু শর্করা হলো অ্যালডিহাইডের, কিছু কিছু শর্করা হচ্ছে কীটনের। কথা কি বুঝাইতে পারছি? ওকে, তোমরা কি কেউ কমেন্ট করছিলা? কেউ কি কমেন্ট করছিলা যে হচ্ছে যে এই যে অ্যালকোহল অ্যালডিহাইড মূলক আর কীটন মূলকের কথা? হ্যাঁ, একজন কীটন অ্যালডিহাইড, রুবায়ামণি, ভেরি গুড। আচ্ছা, ওকে। তাইলে দেখো, তাইলে হচ্ছে যে আমরা এখন কি করব? শর্করার সংজ্ঞা দিব। কোন জৈব যৌগের মধ্যে যদি অ্যালডিহাইড মূলক থাকে অথবা কীটন মূলক থাকে। এখন যৌগটা অ্যালডিহাইড হইতে পারে অথবা অ্যালডিহাইডের পলিমারও হইতে পারে, কীটন হইতে পারে অথবা কীটনের পলিমারও হইতে পারে। মানে অনেকগুলা কীটনমূলক যুক্ত যৌগ একসাথে যুক্ত হয়েছে, তো অনেকগুলা যখন যুক্ত হয় সেটাকে কি পলিমার বলা হয়। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলা হচ্ছে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড। যার সংজ্ঞাটা মনে রাখার চেষ্টা করো, আমি সংজ্ঞাটা সুন্দর করে লিখে দিই। পলিহাইড্রক্সি এটা হলো কি? এটা হলো পলিহাইড্রক্সি অ্যালডিহাইড। পলিহাইড্রক্সি অ্যালডিহাইড মানে কি? যে সেটা হলো অ্যালডিহাইড অথবা অ্যালডিহাইডের পলিমার। ঠিক আছে? পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অথবা পলিহাইড্রক্সি কীটন। তাহলে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অথবা পলিহাইড্রক্সি কীটন অথবা কি সেটা অ্যালডিহাইড হবে অথবা অ্যালডিহাইডের পলিমারে। যে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড মানে কি? অ্যালডিহাইড অথবা অ্যালডিহাইডের পলিমার। পলিহাইড্রক্সি কীটন মানে কি? সেটা হলো কীটন, মানে হচ্ছে কীটনের পলিমার, কীটনযুক্ত জৈব যৌগ যেটা। অথবা এদের থেকে উদ্ভূত কোনো যৌগ, যেমন এখানে এটা কি বলতে পারি? পলিহাইড্রক্সি অ্যালডিহাইড। আচ্ছা, এখানে হচ্ছে এখানে অথবা না দিয়ে এখানে বা লেখি। পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কীটন অথবা এদের থেকে উদ্ভূত যৌগ। এদের থেকে কি? এদের থেকে হচ্ছে উদ্ভূত যৌগকে শর্করা বলে। এটা হলো শর্করার একটা বিশুদ্ধতম সংজ্ঞা। তাহলে সেটা কি হবে? হয় কীটন, সেই জৈব যৌগটা হয় কীটনের হবে অথবা কীটনের পলিমার হবে, হয় অ্যালডিহাইডের হবে অথবা অ্যালডিহাইডের পলিমার হবে, অথবা এদের থেকে তৈরি হয়েছে এমন কোনো যৌগ হবে। তার মানে কীটন থেকে, কীটনের একটা জৈব যৌগ, ওইটা একটু চেঞ্জ হয়ে আর একটা যৌগে পরিণত হয়েছে, সেটাও শর্করা। ওদের থেকে তৈরি হবে যেটা। মানুষের পেট থেকে মানুষ হয়, ছাগলের পেট থেকে ছাগল হয়। সেম ভাবে এই যে অ্যালডিহাইড যুক্ত শর্করা যেটা আছে, ওইটা থেকে যে আর একটা যৌগ একটু চেঞ্জ হয়ে রূপান্তরিত হইলো, ওইটাও কি হবে? শর্করা হবে। ওদের থেকে উদ্ভূত হবে। হ্যাঁ, অনেক সময় অনেকগুলা যেমন একটা মনোমার আছে, একটা মনোমার এরকম দুইটা মনোমার একসাথে যুক্ত হয় একটা হলো ডাই যৌগ তৈরি করলো, বা তিনটা যুক্ত হয় ট্রাই যৌগ তৈরি করলো, চারটা যুক্ত হয় টেট্রোস তৈরি করলো। তো এগুলাও শর্করার মধ্যে পড়বে। তাইলে কি
অ্যালডিহাইড মানে এটা হলো এমন কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের যৌগ যেটার মধ্যে অ্যালডিহাইড গ্রুপ থাকবে অথবা কিটোন গ্রুপ থাকবে, অথবা এদের থেকে উৎপন্ন হওয়া কোনো যৌগ হবে, সেটি হচ্ছে কি শর্করা। জাস্ট শর্করার সংজ্ঞাটা মনে রাখবা, এভাবেই লিখবা যে শর্করা কাকে বলে, পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোন অথবা এদের থেকে উদ্ভূত যৌগকে শর্করা বলা হয়। এখন আমাকে বলো যে শর্করার সংজ্ঞাটা ক্লিয়ার হয়েছে কিনা, টোটাল সংজ্ঞাটা বুঝতে পারছো কিনা। যদি সংজ্ঞা না বুঝতে পারো তাহলে কিন্তু সমস্যা। ক্লিয়ার কিনা আমাকে বলো। শর্করা যদি না বুঝতে পারো তাহলে কিন্তু আর বাকি কোনো কিছু বুঝতে পারবে না। যেমন শর্করার সংজ্ঞাটা খুবই খুবই দরকারি জিনিস, এইটা হলো কনসেপ্ট একেবারে ক্লিয়ার হইতে হবে। তো এটা এখন পর্যন্ত যাদের কনসেপ্ট ক্লিয়ার হয় নাই কোনো সমস্যা নাই, এই যে একটু পরেই যে ক্লিয়ার হবে আমি দেখাচ্ছি। এখন আমরা শর্করার প্রকারভেদ পড়বো, তখন আরো ক্লিয়ার হবে। এই যে দেখো শর্করার প্রকারভেদ এখানে দেখো, এখানে এটা হচ্ছে আমরা একটা ক নাম্বারের প্রশ্ন পড়লাম, একটা ক নাম্বারের প্রশ্ন, অথবা এটা খ নাম্বারেরও একটা প্রশ্ন হইতে পারে যে শর্করা বলতে কি বোঝায়। কিন্তু খ নাম্বার প্রশ্নটা আমার প্রকারভেদ না বুঝলে আমি খ নাম্বার প্রশ্নটা বুঝবো না। অতএব এখান থেকে শুধু একটা ক নাম্বার প্রশ্ন নিশ্চিত হলো যে শর্করা কাকে বলে, পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোন অথবা এদের থেকে উদ্ভূত যৌগকে শর্করা বলা হয়। আমার সাথে সাথে বলো, পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোন অথবা এদের থেকে উদ্ভূত যৌগকে শর্করা বলা হয়। ওকে, এখন দেখো শর্করার প্রকারভেদ পড়ব। তাহলে শর্করাকে হচ্ছে কিসের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে, যে শর্করার যে প্রকারভেদ স্ট্রাকচার, হ্যাঁ এটা হলো তোমার একটা গ নাম্বারের প্রশ্ন। শর্করার প্রকারভেদ এটা একটা গ নাম্বারের প্রশ্ন। জাস্ট তোমাকে প্রশ্ন বলবে যে শর্করার প্রকারভেদ লেখো, শর্করার শ্রেণীবিন্যাস লেখো, জাস্ট প্রকারভেদটা উঠায় দিলেই তুমি 3 পাবা, কোনো বর্ণনা লাগবে না। সুতরাং প্রকারভেদটা জানাও জরুরি। এই যে শর্করার প্রকারভেদটা করবে এটা কিসের ভিত্তিতে, এর রাসায়নিক গঠনের ভিত্তিতে। অণুগুলার কি বলে এটাকে, রাসায়নিক গঠন। এটা হলো এই প্রকারভেদটা করব। এখন হলো যে শর্করাটাকে মিষ্টি না সেটার উপর ভিত্তি করে শর্করার প্রকারভেদ আছে, রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে শর্করার প্রকারভেদ আছে, আবার হচ্ছে রিডিউসিং সুগার নাকি নন রিডিউসিং সুগার সেটার উপর ভিত্তি করে প্রকারভেদ আছে। সো এখন যে প্রকারভেদটা আমরা করতেছি সেটা হচ্ছে কি রাসায়নিক গঠনের ভিত্তিতে। রাসায়নিক গঠনের ভিত্তিতে শর্করা কয় প্রকার, রাসায়নিক গঠনের ভিত্তিতে শর্করা হলো 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। এই যে এটা যখন আমরা পড়বো এখান থেকে সংজ্ঞাটা আরো ক্লিয়ার হয়ে যাবে। একটা হচ্ছে মনোস্যাকারাইড, দুই নাম্বার হচ্ছে ডাইস্যাকারাইড, তিন নাম্বার হচ্ছে কি অলিগোস্যাকারাইড, চার নাম্বার হচ্ছে পলিস্যাকারাইড। তাহলে আমার সাথে সাথে বলো যে রাসায়নিক গঠনের ভিত্তিতে শর্করা কত প্রকার? শর্করা 4 প্রকার। মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। কয় প্রকার? 4 প্রকার। দেখো বায়োলজিটা এমনভাবে পড়ার চেষ্টা করো যাতে আমার ক্লাস করার সাথে সাথে পুরো টপিক যেন শেষ হয়ে যায়। হ্যাঁ, ওইভাবে আমি তোমাকে আমি কিন্তু একটা সংজ্ঞা অনেকবার বলি, 2-3 বার 4 বার 5 বারও বলি। এই যে প্রকারভেদ জাস্ট আমি একবার লিখে দিলেই তো পারতাম, বাট আমি বারবার বলতেছি কেন? তুমি এটা আমার সাথে সাথে বলো, তুমি শুনতে থাকবা, এটা তোমার ক্লিয়ার হয়ে যাবে, একবার মুখস্থ হয়ে যাবে। তাহলে শর্করা হচ্ছে রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে 4 প্রকার: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড আর পলিস্যাকারাইড। মনোস্যাকারাইডটাকে দেখো, মনোস্যাকারাইড হচ্ছে একটা সরল শর্করার একবারে সবচেয়ে একটা একক,
যেমন শর্করার একটা সাধারণ আণবিক সংকেত আছে, সেটা হচ্ছে CnH2n ON। এটা হলো শর্করার একটা সাধারণ আণবিক সংকেত। কথা কি বুঝছো? যেমন এখানে n এর মান যদি 5 হয় তাহলে কি হবে? C5H10O5, রাইট? এখন এটা n এর মান বিভিন্নটা হইতে পারে। n এর মান যদি 4 হয় তাহলে কি হবে? C4H8O4। n এর মান যদি 6 হয়, এই যে দেখো n এর মান যদি 6 হয় তাহলে কি হবে? C6H12O6। এটা দেখে তো এখন চিন্তাছো যে এটা একটা গ্লুকোজ, রাইট? এই যে গ্লুকোজের সংকেত কি? C6H12O6। এটা কি গ্লুকোজের সংকেত না? তার মানে এই যে এটা হলো শর্করার একটা সাধারণ আণবিক সংকেত। এই সাধারণ আণবিক সংকেতটা যারা যারা ফলো করবে, যে সকল শর্করাগুলা, তারা হচ্ছে মনোস্যাকারাইড। তার মানে এই যে C5H10O5 লিখছি, এটা একটা মনোস্যাকারাইড। এই C5H10O5 এটার নাম কি? এটার নাম হচ্ছে রাইবোজ। এটার নাম কি? এটার নাম হচ্ছে রাইবোজ। ওই যে ডিএনএ, আমরা ডিএনএ এবং আরএনএ পড়ছি। আরএনএ কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। ওইখানে শর্করা হিসেবে রাইবোজ থাকে। এই যে রাইবোজ, C5H10O5, এটা হলো রাইবোজ। আবার C6H12O6, এটাকে ফলো করছে। CnH2nOn, এটা সাধারণ আণবিক সংকেতটাকে ফলো করছে। অতএব এটার একটা শর্করা, এটা কি? এটা তো আমরা জানি সবাই, এটা হলো গ্লুকোজ। গ্লুকোজ। তাহলে এই যে রাইবোজ, তারপর এরকম আরো আছে ডিঅক্সিরাইবোজ, রাইবুলোজ, গ্লুকোজ, তার সাথে আছে ফ্রুক্টোজ। হ্যাঁ, এই যেগুলা সবাই হচ্ছে কি? মনোস্যাকারাইড। তাইলে ভালো করে দেখো, তাহলে হচ্ছে যে এই যে মনোস্যাকারাইড কারা? এই যে এখানে তাহলে এই যে রাইবোজ, মনোস্যাকারাইড কারা? যেমন ধরো এই যে রাইবোজ, তারপরে ডিঅক্সিরাইবোজ, রাইবোজ, তারপরে হচ্ছে গ্লুকোজ, তারপরে আছে যেমন ধরো ফ্রুক্টোজ। এরা সবাই, এরকম আরো অনেকগুলো আছে, অসংখ্য আছে। এই যেগুলো হচ্ছে মনোস্যাকারাইড, যেটা শর্করার একটা সাধারণ আণবিক সংকেতকে যারা ফলো করবে। আচ্ছা, ডাইস্যাকারাইড কোনটা? ডাইস্যাকারাইড হচ্ছে দুইটা মনোস্যাকারাইড একসাথে যুক্ত হয়ে একটা যৌগ যদি তৈরি করে, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে ডাইস্যাকারাইড। ডাই মানে হলো দুই, স্যাকারাইড মানে হলো শর্করা। মনো মানে হচ্ছে এক, স্যাকারাইড মানে শর্করা, মানে একটা শর্করা। রাইবোজ একটা শর্করা, ডিঅক্সিরাইবোজ একটা শর্করা, গ্লুকোজ একটা শর্করা, ফ্রুক্টোজ একটা শর্করা। ডাইস্যাকারাইড মানে কি? দুইটা শর্করা। তার মানে দুইটা, এই যে যেমন একটা গ্লুকোজ একটা ফ্রুক্টোজ, দুইটা একসাথে যুক্ত হলো। যেমন ধরো একটা ডাইস্যাকারাইড হলো সুক্রোজ। আমরা যে চিনি খাই, এই চিনি হচ্ছে সুক্রোজ। সুক্রোজের মধ্যে কি থাকে? সুক্রোজের মধ্যে থাকে হচ্ছে একটা গ্লুকোজ থাকে, একটা গ্লুকোজ প্লাস একটা ফ্রুক্টোজ। একটা গ্লুকোজ আর একটা ফ্রুক্টোজ যুক্ত হয়ে কি হয়? একটা সুক্রোজ হয়। তাহলে সুক্রোজকে ভাঙলে আমরা কয়টা সরল শর্করা পাই? আমরা দুইটা সরল শর্করা পাই। এই জন্য সুক্রোজকে বলা হচ্ছে, সুক্রোজ হলো একটা ডাইস্যাকারাইড। তাহলে ডাইস্যাকারাইড কারা? তাহলে একটু দেখো, এই যে আমরা যে সংজ্ঞাটার মধ্যে বলছি যে পলিহাইড্রোক্সিকিটোন বা পলিহাইড্রোক্সিঅ্যালডিহাইড অথবা এদের থেকে উদ্ভূত যৌগ, এই যে দেখো এদের থেকে উদ্ভূত যৌগ, রাইট? এই যে দেখো, এই যে গ্লুকোজ হচ্ছে একটা এলডিহাইড যুক্ত জৈব যৌগ। এই যে ফ্রুক্টোজ, এটা হচ্ছে একটা কিটোন যুক্ত জৈব যৌগ। একটা কিটোনের যৌগ, একটা এলডিহাইডের যৌগ, একটা কিটোনের যৌগ, দুইটা একসাথে যুক্ত হয়ে নতুন করে একটা যৌগ তৈরি করছে সুক্রোজ।
অতএব এরা যেহেতু শর্করা, এদের থেকে উদ্ভূত যে যৌগটা সেটাও শর্করা। কথা কি বুঝছ? এই জন্যই এই সংজ্ঞাটা এইভাবে দেওয়া হয়েছে। অথবা দেখো পলিহাইড্রক্সি, যেহেতু ধরো এটা এলডিহাইডের, এটা রাসায়নিক স্ট্রাকচার যখন করব তখন যেটা এলডিহাইড তখন বুঝবা এটার স্ট্রাকচারের মধ্যে এলডিহাইড গ্রুপ থাকবে, এটার স্ট্রাকচারের মধ্যে কিটোন গ্রুপ থাকবে, সেটা পরের বিষয়, আমরা জাস্ট কনসেপ্টটা বুঝতেছি। অথবা কি আমরা কি বলছি, এটা হচ্ছে ধরো এটা হলো এলডিহাইডের, এটার মধ্যে সিএইচও আছে, এটা হলো এলডিহাইডের, আর এটা হচ্ছে কিটোনের, এটা হচ্ছে কিটোনের। তাইলে শুধু কিটোনের পলিমার অথবা এদের থেকে উদ্ভূত আরো যত যৌগ আছে সবই কি শর্করা। ওকে, তাইলে এটা হলো ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইডের মধ্যে এই যে একটা এটা মনোস্যাকারাইড, এটাকে কি বলা হয়? মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড হচ্ছে কি সরল শর্করা, সরল শর্করা। মনোস্যাকারাইড মানে একটা সরল শর্করা হচ্ছে মনোস্যাকারাইড। যখন দুইটা সরল শর্করা বা দুইটা মনোস্যাকারাইড যখন একসাথে যুক্ত হয়ে একটা তৈরি করবে যৌগ, সেটাই হচ্ছে ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইডকে ভাঙলে আমরা দুইটা সরল শর্করা পাবো। সেম ভাবে দেখো এই যে অলিগোস্যাকারাইড, এটা কোনটা? অলিগোস্যাকারাইডকে যদি আমরা ভাঙি তাহলে 3 থেকে 10টা সরল শর্করা পাবো। ডাই মানে 2, ডাইস্যাকারাইড মানে যে শর্করাটাকে ভাঙলে দুইটা সরল শর্করা পাওয়া যায়, ডাইস্যাকারাইড। অলিগো, এটা দ্বারা অলিগো শব্দের অর্থ দ্বারা কি বোঝায়? 3 থেকে 10টা। কোনো একটা শর্করাকে ভাঙলে যদি আমরা 3টা সরল শর্করা পাই তাহলে সেটা অলিগোস্যাকারাইড। যদি 4টা পাই অলিগোস্যাকারাইড, যদি 3 থেকে 10টার মধ্যে পাই সেটা হচ্ছে কি অলিগোস্যাকারাইড। আর কোনো যৌগকে ভাঙলে যদি হচ্ছে কি অসংখ্য, হিসাব নাই, 2000 3000 বা 400 500, হ্যাঁ, এরকম অসংখ্য মনোস্যাকারাইড বা সরল শর্করা যদি পাওয়া যায় তাহলে তাদেরকে বলা হচ্ছে পলিস্যাকারাইড। তাহলে দেখো এই যে ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইডের মধ্যে কি আছে? যেমন সুক্রোজ, তারপর আরো আছে হচ্ছে সেলোবায়োজ, তারপর আছে মল্টোজ, এগুলো হলো ডাইস্যাকারাইড। অলিগোস্যাকারাইডের উদাহরণ কি? অলিগোস্যাকারাইডের উদাহরণ কি কি? যেমন অলিগোস্যাকারাইডের মধ্যে কি কি আছে? অলিগোস্যাকারাইড যেমন হচ্ছে যদি 3টা সরল শর্করা থাকে সেটাকে বলে কি ট্রাইস্যাকারাইড। তারপর হচ্ছে যদি 4টা থাকে টেট্রাস্যাকারাইড। 5টা যদি থাকে তাহলে পেন্টাস্যাকারাইড। যদি 6টা থাকে তাহলে হেক্সাস্যাকারাইড। ঠিক আছে, যদি 7টা থাকে তাহলে হেপ্টাস্যাকারাইড, এরকম বাড়তে থাকবে। আচ্ছা, আর পলিস্যাকারাইড কি? পলিস্যাকারাইডের কিছু উদাহরণ আমরা দেই। পলিস্যাকারাইডের উদাহরণ হচ্ছে যেমন ধরো স্টার্চ বা সেলুলোজ, তারপরে হচ্ছে গ্লাইকোজেন, এগুলা হচ্ছে পলিস্যাকারাইডের উদাহরণ। কথা কি বুঝছো? তাহলে দেখো এখানে আরেকটা বিষয় আছে, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে। এই যে মনোস্যাকারাইড, তাহলে জাস্ট এখন পর্যন্ত আমরা যেটা জানলাম, মনোস্যাকারাইডের মধ্যে একটা সরল শর্করা থাকে। মনোস্যাকারাইড হচ্ছে একটা সরল শর্করা। যদি দুইটা সরল শর্করা যুক্ত হয় একটা শর্করা তৈরি করে সেটা হচ্ছে ডাইস্যাকারাইড। আর যদি 3 থেকে 10টা যুক্ত হয় সেটা হচ্ছে অলিগোস্যাকারাইড। আর যদি অসংখ্য সরল শর্করা যুক্ত হয় সেটা হচ্ছে পলিস্যাকারাইড। এখন দেখো মনোস্যাকারাইডের সাধারণ আণবিক সংকেত কি? মনোস্যাকারাইডের সাধারণ আণবিক সংকেত হচ্ছে CnH2nOn। এখন এটা কার্বন সংখ্যা 3 থেকে শুরু হয়েছে। যদি 3 কার্বন বিশিষ্ট হয়, একটু ভালো করে খেয়াল করো, যদি 3 কার্বন বিশিষ্ট হয় সেটা কি হবে? C3H6O3, এটা হবে। যদি 4 কার্বন বিশিষ্ট হয় সেটা কি হবে? C4H8O4। যদি 5 কার্বন বিশিষ্ট হয়
C5H10O5, যদি 6 কার্বন বিশিষ্ট হয় C6H12O6, তাই তো হবে। তাহলে দেখো মনোস্যাকারাইডগুলো যদি 3 কার্বন বিশিষ্ট হয় সেটাকে বলা হয় হচ্ছে ট্রায়োজ, 4 কার্বন বিশিষ্ট হলে টেট্রোজ, 5 কার্বন বিশিষ্ট হলে পেন্টোজ, 6 কার্বন বিশিষ্ট হলে হেক্সোজ, 7 কার্বন বিশিষ্ট হলে হ্যাপটোজ, আর 8 কার্বন বিশিষ্ট হলে অক্টোজ, এরকম নাম হয়। ঠিক আছে, তাইলে মনোস্যাকারাইডগুলা যদি 3 কার্বন বিশিষ্ট হয় তাহলে সেটাকে কি বলা হয়? যদি 3 কার্বন বিশিষ্ট হয় সেটার নাম হচ্ছে ট্রায়োজ, সেটা হচ্ছে ট্রায়োজ। যদি 4 কার্বন বিশিষ্ট হয় সেটা হচ্ছে টেট্রোজ, সেটা হচ্ছে টেট্রোজ। যদি 5 কার্বন বিশিষ্ট হয় সেটাকে বলা হচ্ছে পেন্টোজ, পেন্টোজ। যদি 6 কার্বন বিশিষ্ট হয় সেটা হচ্ছে হেক্সোজ। কথা কি বুঝছো? কথা কি বুঝছো? তাহলে বলো তো এই যে রাইবোজ, রাইবোজ এটা কোন শর্করার মধ্যে পড়বে? রাইবোজ হলো মনোস্যাকারাইড। মনোস্যাকারাইডের মধ্যে কোনটার মধ্যে পড়বে? যেহেতু রাইবোজের মধ্যে কার্বন 5টা, অতএব এটা হলো পেন্টোজের অন্তর্ভুক্ত। কথা কি বুঝাইতে পারছি? যেমন ধরো গ্লুকোজ, গ্লুকোজের মধ্যে কার্বন কয়টা? 6টা। তাহলে গ্লুকোজ যেহেতু CnH2nOn এটাকে ফলো করছে, অতএব গ্লুকোজ হচ্ছে একটা মনোস্যাকারাইড। এবং গ্লুকোজের মধ্যে কার্বন আছে কয়টা? কার্বন আছে 6টা, অতএব সেটা হবে হেক্সোজেন অন্তর্ভুক্ত। এই যেগুলো সব মনোস্যাকারাইডের প্রকারভেদ, মনোস্যাকারাইডের প্রকারভেদ, মনোস্যাকারাইডের প্রকারভেদ। মনোস্যাকারাইড আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে। কার্বন সংখ্যা 3টা থাকলে সেটা হচ্ছে ট্রায়োজ, যদি কার্বন সংখ্যা 4টা থাকে টেট্রোজ, 5টা থাকলে পেন্টোজ, 6টা থাকলে হেক্সোজ। কথা কি বুঝছো? ওকে। যদি 2টা সরল শর্করা একসাথে যুক্ত হয় সেটা হচ্ছে ডাইস্যাকারাইড, সেটা হলো কি ডাইস্যাকারাইড। যদি 3টা থেকে 10টা সরল শর্করা একসাথে যুক্ত হয় সেটা হচ্ছে অলিগোস্যাকারাইড। যদি 3টা সরল শর্করা যুক্ত হয় সেটাকে বলা হয় ট্রাইস্যাকারাইড। যদি 4টা সরল শর্করা যুক্ত হয় সেটা হচ্ছে টেট্রাস্যাকারাইড। 5টা সরল শর্করা যুক্ত হলে পেন্টাস্যাকারাইড, হেক্সাস্যাকারাইড। আর অসংখ্য যুক্ত হলে সেটা হলো পলিস্যাকারাইড। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা? বাহ, তোমাদের খুব আমি খুব খুশি যে টোটাল কন্টিনিউয়াসলি ফ্লো, মোটামুটি 50 জনের মতো এভারেজ তোমরা কন্টিনিউয়াসলি ক্লাসটা দেখতেছো। এখন পর্যন্ত যেটা পড়াইছি বুঝছো কিনা আমাকে ক্লিয়ার করো, যে স্যার এখন পর্যন্ত যা পড়াইছেন খুব সুন্দরভাবে বুঝতে পারছি। আচ্ছা, তাইলে দেখো এখানে আর একটা জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে আচ্ছা, ওইটা পরবর্তীতে বিস্তারিত যখন দেখাবো। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? তাইলে আমরা রাসায়নিক গঠনের ওপর ভিত্তি করে শর্করার প্রকারভেদ আমরা জানলাম। মনে রাখো এই যে প্রকারভেদটা তুমি যে লিখবা এটাই একটা গ নাম্বার প্রশ্ন। প্রশ্ন মধ্যে দিয়েই দিবে যে রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে শর্করার শ্রেণীবিন্যাস লেখো। এসএসসির তুলনায় ইন্টারমিডিয়েটের বায়োলজি কোশ্চেন প্যাটার্ন সহজ, এটা আমি বারবার বলি। জাস্ট এসএসসিতে কোনো কোশ্চেন দেখো নাই যে শুধু প্রকারভেদটা লেখো, এরকম কোনো কোশ্চেন দেখো নাই। কিন্তু ইন্টারমিডিয়েটে যা দেখবা যে শুধু প্রকারভেদ লেখো। আয় হায়, প্রকারভেদটা লিখে দিলে কোনো বর্ণনা লেখার দরকার নাই, জাস্ট প্রকারভেদ লিখে দিলে এখানে তুমি 3 পাচ্ছ। আবার এসএসসিতে কখনো কোশ্চেন দেখো নাই যে শুধু চিত্র আঁকো। আমি ব্যক্তিগতভাবে 2-1টা কিঞ্চিত বোর্ডের মধ্যে 1-2টা কোশ্চেন আমি দেখছি যে শুধু চিত্র আঁকতে বলছে। কিন্তু ইন্টারমিডিয়েটে তুমি যা দেখবে অ্যাভেলেবেল বল আছে শুধু চিত্র আঁকো, চিত্র আঁকে ইন্ডিকেট করো, বর্ণনা দেওয়া লাগবে না, শুধু চিত্র আঁকে ইন্ডিকেট করলেই 3-3। কোশ্চেন প্যাটার্ন সহজ। এসএসসিতে একটা অধ্যায় থেকে একটা সৃজনশীল কখনো হয় নাই। ক নাম্বার খ নাম্বার হচ্ছে অন্য অধ্যায় থেকে, ঘ নাম্বার হয় অন্য অধ্যায় থেকে। ইন্টারমিডিয়েটে যা দেখবো একটু ব্যতিক্রম, একটা অধ্যায় থেকে প্রশ্ন হলে ক নাম্বার খ নাম্বার ঘ নাম্বার সব ওই একটা অধ্যায় থেকেই আসতেছে। এটা একটা সুবিধা। কথা বুঝছো? তো এটা আমি সবসময় বলি, কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ করতে চায় আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব।
আমি এটা প্রমাণ করবো যে এসএসসির তুলনায় ইন্টারমিডিয়েটের কোশ্চেন প্যাটার্ন সহজ বায়োলজির জন্য, শুধু বায়োলজির জন্য, অন্য কোনো সাবজেক্ট কিন্তু বলি নাই, শুধু বায়োলজি। আচ্ছা, তাহলে এইটা এখন আপাতত আমরা ক্লোজ করে দিয়ে আমরা একটা নতুন স্লাইডে যাই। শর্করার আরো কিছু প্রকারভেদ আছে, আরো কিছু প্রকারভেদ আছে। যেমন কিসের উপর ভিত্তি কইরা, যেমন ধরো স্বাদের ওপর ভিত্তি কইরা, স্বাদের ওপর ভিত্তি করে, আচ্ছা স্বাদের ভিত্তিতে শর্করার প্রকারভেদ করি। স্বাদের ভিত্তিতে শর্করা হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সুগার, আর একটা হচ্ছে নন সুগার। তো সুগার মানেই তো বুঝতেছো, সুগার হচ্ছে এরা হলো মিষ্টি স্বাদযুক্ত, এরা হচ্ছে কি মিষ্টি, এরা হলো মিষ্টি স্বাদযুক্ত, এরা হচ্ছে সুগার। আর যে শর্করাগুলা মিষ্টি স্বাদযুক্ত না সেগুলো হচ্ছে নন সুগার। এগুলা কি? এগুলা হচ্ছে মিষ্টি নয়, এরা মিষ্টি নয়। তাইলে সাধারণত বলো, এই যে আমরা বলি গ্লুকোজ, তারপর হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, এগুলা কি মিষ্টি না? এগুলা মিষ্টি স্বাদযুক্ত, অতএব এগুলা হচ্ছে সুগার। এই জন্য গ্লুকোজ হচ্ছে সুগার বলা হয়, গ্লুকোজ হলো সুগার। হেক্সোস সুগার, এই যে দেখো হেক্সোস সুগার কেন? এই যে গ্লুকোজ C6H12O6, এটা হলো গ্লুকোজ। গ্লুকোজের মধ্যে কার্বন কয়টা আছে? 6টা, অতএব এটা হলো হেক্সোজ। আবার এটা হলো মিষ্টি স্বাদযুক্ত, এই জন্য গ্লুকোজকে বলা হয় কি হেক্সোস সুগার। গ্লুকোজকে কি বলা হয়? হেক্সোস সুগার বলা হয়। হেক্সোস কেন বলা হয়? গ্লুকোজ একটা মনোস্যাকারাইড, এটার মধ্যে 6টা কার্বন আছে, যেহেতু 6টা কার্বন থাকলে সেটাকে হেক্সোস বলে। 5টা কার্বন থাকলে পেন্টোজ বলে, 4টা কার্বন থাকলে টেট্টোজ বলে, 3টা কার্বন থাকলে ট্রায়োজ বলে, যেহেতু 6টা কার্বন আছে হেক্সোজ। এবং আমরা দেখলাম কি গ্লুকোজ মিষ্টি স্বাদযুক্ত, এই জন্য গ্লুকোজ হচ্ছে কি হেক্সোস সুগার। এরকম মিষ্টি স্বাদযুক্ত আর কি আছে? মিষ্টি স্বাদযুক্ত কি আছে? যেমন ধরো উদাহরণ হচ্ছে, যেমন ধরো গ্লুকোজ, তারপরে ফ্রুক্টোজ, তারপর হচ্ছে সুক্রোজ, এই ইত্যাদি, অত দেওয়া দরকার না, এগুলাই ইত্যাদি, এগুলা হচ্ছে কি মিষ্টি স্বাদযুক্ত, এগুলো হলো সুগার। আর যেমন ধরো আলুর মধ্যে যে শর্করা আছে, ভাতের মধ্যে যে শর্করা আছে, এটা কি মিষ্টি লাগে? এটা তো মিষ্টি লাগে না, তাইলে এটা হচ্ছে নন সুগার। যেমন ধরো স্টার্চ বা সেলুলোজ, যেমন শাকসবজির মধ্যে যে শর্করা আছে সেলুলোজ, ওটা তো আর মিষ্টি লাগে না। এই যে স্টার্চ, সেলুলোজ, এগুলো হচ্ছে নন সুগার। এরকম হচ্ছে নন সুগার আরো আছে, যেমন হচ্ছে এই যে মানে পলিস্যাকারাইড গুলা, যেমন গ্লাইকোজেন, এগুলা হচ্ছে নন সুগার। তাইলে দেখো এখান থেকে আমি অনেকগুলা কোশ্চেন হচ্ছে আমি পাই। যেমন ধরো এখানে ক নাম্বার কোশ্চেন যে সুগার কি, একটা ক নাম্বার কোশ্চেন নন সুগার কি, আবার একটা খ নাম্বার কোশ্চেন স্বাদের ভিত্তিতে শর্করার প্রকারভেদ। কথা কি বুঝাইতে পারছি? তাহলে যে সকল শর্করা মিষ্টি স্বাদযুক্ত সেই শর্করাগুলোকে সুগার বলা হয়, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, এগুলা হচ্ছে সুগার। আর যে সকল শর্করাগুলো মিষ্টি স্বাদযুক্ত নয় সেগুলোকে নন সুগার বলা হয়, যেমন স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। আর স্বাদের উপর ভিত্তিতে শর্করাকে দুই ভাগে ভাগ করা হয়, সুগার, নন সুগার। সুগারের সংজ্ঞা দিয়ে উদাহরণ দিবা, নন সুগারের সংজ্ঞা দিয়ে উদাহরণ দিবা। ক্লিয়ার হয়েছে? আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আশা করি এটা বুঝাইতে পারছি, নতুন করে আর বোঝানোর কিছু নাই। এখন আসো হচ্ছে বিজারণ ক্ষমতার ভিত্তিতে শর্করার প্রকারভেদ। বিজারণ ক্ষমতার ভিত্তিতে শর্করার প্রকারভেদ। তো বিজারণ ক্ষমতার ভিত্তিতে শর্করাকে দুই ভাগে ভাগ করা হয়।
শর্করাকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে রিডিউসিং সুগার আর একটা হচ্ছে নন রিডিউসিং সুগার। একটা হচ্ছে কি রিডিউসিং সুগার, রিডিউসিং সুগার, আর একটা হচ্ছে নন রিডিউসিং সুগার, নন রিডিউসিং সুগার। এই রিডিউসিং সুগার এটাকে বাংলাতে বলা হয় হচ্ছে বিজারক চিনি। সুগার মানে চিনি নির্দেশ মানে মিষ্টি। এটা হলো বিজারক চিনি। নন রিডিউসিং সুগার এটা হচ্ছে অবিজারক চিনি। তাইলে শর্করা কি বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে, বিজারণ ক্ষমতার ভিত্তিতে শর্করা হলো 2 প্রকার। একটা হচ্ছে রিডিউসিং সুগার, নন রিডিউসিং সুগার। রিডিউসিং একটা হলো বিজারক চিনি, একটা হলো অবিজারক চিনি। বিজারক চিনি কোনটা? যাদের বিজারণ ক্ষমতা সম্পন্ন যারা, এরা কি রিডিউসিং সুগার কি বা বিজারক চিনি, এরা হচ্ছে কি বিজারণ ক্ষমতা সম্পন্ন, বিজারণ ক্ষমতা সম্পন্ন। বিজারণ মানে যারা হলো বিজারণ ক্ষমতা সম্পন্ন তারা হচ্ছে কি রিডিউসিং সুগার বা বিজারক চিনি। বিজারণ ক্ষমতা সম্পন্ন মানে কি অন্যের বিজারণ করতে পারে। যারা অন্যের বিজারণ ঘটায় তারা নিজেরা জারিত হয়, তাদেরকে বলা হয় বিজারক। তার মানে কি এরা হচ্ছে কি করতে পারে? অন্যের বিজারণ ঘটাইতে পারে। অন্যের কি ঘটাইতে পারে? বিজারণ ঘটাইতে পারে। তাইলে দেখো রিডিউসিং সুগার কাকে বলে? আমাকে কোশ্চেন দিল রিডিউসিং সুগার কাকে বলে। যে শর্করাগুলা অন্যকে বিজারিত করতে পারে তারা হচ্ছে রিডিউসিং সুগার। যে শর্করাগুলা অন্যকে বিজারিত করতে পারে না তারা হচ্ছে নন রিডিউসিং সুগার। তো রিডিউসিং সুগারের আমরা কিছু উদাহরণ দিই যে রিডিউসিং সুগার কারা আর নন রিডিউসিং সুগার কারা। রিডিউসিং সুগার কারা? যেমন হচ্ছে গ্লুকোজ। এই যে আমরা যে ইয়াগুলা পড়ছি, যেমন এই যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, রাইবোজ, যেগুলা পড়লাম না, এই যে গ্লুকোজ এখানে না, এই যে এখানে সাধারণত যেগুলা পড়ছি, সাধারণত যেগুলা মনোস্যাকারাইড, সাধারণত মনোস্যাকারাইড গুলা হচ্ছে রিডিউসিং সুগার সাধারণত। তার মানে কি কি আছে? এখানে গ্লুকোজ আছে, ফ্রুক্টোজ আছে, রাইবোজ আছে, ডিঅক্সিরাইবোজ আছে, যারা সাধারণত মনোস্যাকারাইড যারা এরা হচ্ছে রিডিউসিং সুগার। আর মনোস্যাকারাইড ছাড়া আর যে শর্করাগুলো আছে এরা হচ্ছে সাধারণত নন রিডিউসিং সুগার। কেন এরা রিডিউসিং সুগার আর নন রিডিউসিং সেটার ব্যাখ্যা আমরা একটু পরে আসতেছি, জাস্ট প্রথমে একটু বলে রাখলাম। তাহলে হচ্ছে যারা হলো মনোস্যাকারাইড যুক্ত যেগুলা, যেমন ধরো রাইবোজ অথবা হচ্ছে গ্লুকোজ বা ফ্রুক্টোজ এই যে ইত্যাদি, এই যে এরা হলো রিডিউসিং সুগার। আর নন রিডিউসিং সুগার কারা? এরা ছাড়া যারা আছে, যেমন কি সেলুলোজ, যেমন হলো সেলুলোজ স্টার্চ, বা হচ্ছে ওই যে সুক্রোজ, হ্যাঁ ইত্যাদি। ওই যে ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড যারা আছে এরা সবাই এরা হলো নন রিডিউসিং সুগার। আর সাধারণত মনোস্যাকারাইড যারা আছে এরা হচ্ছে রিডিউসিং সুগার। তো এই হচ্ছে মোটামুটি শর্করার প্রকারভেদ আমরা পড়লাম। তাইলে শর্করা প্রকারভেদ পড়লাম। রাসায়নিক গঠনের ভিত্তিতে শর্করা 4 প্রকার: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। মনোস্যাকারাইডের আবার কার্বন সংখ্যার উপর ভিত্তি করে প্রকারভেদ করা যায়। যদি কার্বন 3টা থাকে ট্রায়োজ, 4টা থাকলে টেট্রোজ, 5টা থাকলে পেন্টোজ, 6টা থাকলে হেক্সোজ, 7টা থাকলে হেপ্টোজ, এরকম। ডাইস্যাকারাইড যেখানে 2টা সরল শর্করা থাকে। অলিগোস্যাকারাইড যেখানে 3 থেকে 10টা সরল শর্করা থাকে। তাহলে 2টা যদি থাকে সেটাকে বলা হয় ডাইস্যাকারাইড। সেম ভাবে যদি 3টা থাকে ওটা হলো ট্রাইস্যাকারাইড,
4টা থাকলে টেট্রাস্যাকারাইড, 5টা থাকলে পেন্টাস্যাকারাইড, 6টা থাকলে হেক্সাস্যাকারাইড, 7টা থাকলে হেপ্টাস্যাকারাইড, এরকম। ঠিক আছে? আর পলিস্যাকারাইড কি, যখন অসংখ্য সরল শর্করা যুক্ত থাকে তখন সেটাকে পলিস্যাকারাইড বলা হয়। কথা কি বুঝাইতে পারছি? এটা হলো কি রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে। এরপরে আমরা বললাম হচ্ছে স্বাদের উপর ভিত্তি করে, যে দুই প্রকার, সুগার আর নন সুগার। কিছু হলো মিষ্টি স্বাদযুক্ত আর কিছু হলো মিষ্টি স্বাদযুক্ত নয়। আর হচ্ছে আমরা বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে বললাম হলো দুই প্রকার, একটা হচ্ছে রিডিউসিং সুগার আর একটা হচ্ছে নন রিডিউসিং সুগার। যারা হচ্ছে অন্যকে বিজারণ করতে পারে, অন্য যৌগকে বিজারিত করতে পারে এবং নিজেরা জারিত হয়, তো অন্যের বিজারণ ঘটায় যারা, তাদেরকে কি বলা হয়? তারা হলো বিজারক, এই জন্য তাদেরকে বিজারক চিনি বলা হয়। এই যে রিডিউসিং সুগার যারা, তাহলে রিডিউসিং সুগার, এই যে এখানে ক নাম্বার প্রশ্ন আসে, নন রিডিউসিং সুগার কাকে বলে, ক নাম্বার প্রশ্ন আসে। ঠিক আছে? আবার এখান থেকে আবার একটা খ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, খ নাম্বারের জন্য। যেমন দিয়ে দিল হচ্ছে রাইবোজ, এই যে দিয়ে দিল রাইবোজকে রিডিউসিং সুগার, রাইবোজকে রিডিউসিং সুগার বলা হয় কেন? বলা হয় কেন? এটা একটা গুরুত্বপূর্ণ খ নাম্বার একটা প্রশ্ন। বা তোমার এটা দিবে রাইবোজকে রিডিউসিং সুগার বলা হয় কেন, অথবা দিতে পারে গ্লুকোজকে রিডিউসিং সুগার বলা হয় কেন, অথবা দিতে পারে স্টার্চকে নন রিডিউসিং সুগার বলা হয় কেন। এখন এই কোশ্চেনটা বিভিন্নভাবে কোশ্চেনটা হইতে পারে। আচ্ছা, যেমন ধরো ফ্রুক্টোজ। আচ্ছা, তাইলে এখন আমরা রিডিউসিং সুগারটা সম্বন্ধে একটু জানার চেষ্টা করি, যে রিডিউসিং সুগার কারা মূলত, এবং তারা কিভাবে বিজারণ করে আর জারণ করে, এটা আমরা একটু দেখি। দেখো, যেমন ধরো রাইবোজ, আমরা কিন্তু এই যে এখানে দেখো, এখানে যে মনোস্যাকারাইড পড়ছি, ডাইস্যাকারাইড পড়ছি, অলিগোস্যাকারাইড পড়ছি, পলিস্যাকারাইড পড়ছি। তোমার পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা দেখো, এই যে মনোস্যাকারাইড যে যতগুলা লিখছি, ডাইস্যাকারাইড আছে অনেকগুলা, অলিগোস্যাকারাইড, এই প্রত্যেকটার রাসায়নিক গঠন আমাদের আসবে পরীক্ষায়। যেমন এই যে হেক্সোজ বা এই যে রাইবোজের রাসায়নিক গঠন, গ্লুকোজের রাসায়নিক গঠন, গ্লুকোজের বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে যে সুক্রোজের বৈশিষ্ট্য, সুক্রোজের গঠন, তারপরে ধরো এখানে স্টার্চের গঠন, সেলুলোজের গঠন, গ্লাইকোজের গঠন, এগুলা আলাদা আলাদা গ নাম্বারের প্রশ্ন। এই যে স্টার্চের গঠন ব্যাখ্যা করো, গ নাম্বার প্রশ্ন। সেলুলোজের গঠন ব্যাখ্যা করো, গ্লাইকোজেন। তার মানে এভারেজ এই যে এগুলো সবগুলা গ নাম্বারের প্রশ্ন হবে, গ নাম্বারের প্রশ্ন। যেমন এটা গ নাম্বার, এটা গ নাম্বার প্রশ্ন, এটা গ নাম্বার প্রশ্ন, ঘ নাম্বারও দেয়। এই যে এটা গ নাম্বার প্রশ্ন। তারপরে হচ্ছে এই যে রাইবোজের গঠন, গ্লুকোজের গঠন, এগুলা সব আলাদা আলাদা গ নাম্বার প্রশ্ন। শর্করা যখন আমরা শুরু করছি, আস্তে আস্তে দেখবা যে কি পরিমাণ, মানে অত প্যারা নাই, এটা সহজ জিনিস। জাস্ট এখানে দেখো, এর মধ্যে শুধু রাইবোজের গঠনটা আমি দেখাচ্ছি, এটা রিডিউসিং সুগার বোঝানোর জন্য যে কারা রিডিউসিং সুগার। তা রাইবোজ হচ্ছে একটা রিডিউসিং সুগার। কি কারণে? রাইবোজ কি করে? এই যে রাইবোজ কি রিডিউসিং সুগার, রাইট? রিডিউসিং সুগারের বাংলা কি? বিজারক চিনি, বিজারক চিনি। এখন হচ্ছে, আচ্ছা এটা হলো, আমরা যদি আচ্ছা দেখো, তো বিজারক চিনি কি? এই যে বিজারক চিনি মানে কি? বিজারক চিনি মানে কি? সে বিজারক মানে কি? সে অন্যের বিজারণ ঘটায়, অন্যের বিজারণ ঘটায়, অন্যের কি ঘটায়? বিজারণ ঘটায়। সে অন্যের বিজারণ ঘটায়, এই জন্য তাকে বিজারক বলা হয়। কথাটা দুই ভাবে বলা যায়। অন্যের বিজারণ ঘটায়, যে অন্যের বিজারণ ঘটাবে নিজে জারিত হবে।
অন্যের নিজে বিজারণ ঘটায় এবং নিজে কি হয়, নিজে জারিত হয়, জারিত হয়। জারণে সারণ, কেউ যদি ইলেকট্রন ছাড়ে তাহলে সে জারণ হলো, আর কেউ যদি ইলেকট্রন গ্রহণ করে বিজারণ হলো। তার মানে কি, অন্যের বিজারণ ঘটাবে, নিজে জারিত হবে, নিজে একটা ইলেকট্রন ছাড়বে, সেই ইলেকট্রনটা আরেকজন গ্রহণ করবে, এই ঘটনাটাই ঘটে। আর যারা নিজেরা ইলেকট্রন ছাড়ে, নিজে জারিত হইল, সে হলো বিজারক। এই জন্য তাকে বিজারক চিনি বলা হয়, রিডিউসিং সুগার বলা হয়। তাহলে যে রিডিউসিং সুগার যারা, বিজারক চিনি যারা, তারা কি করবে, তারা হচ্ছে অন্যের বিজারণ ঘটাবে, নিজে জারিত হবে। সিম্পল জিনিস, অন্যের বিজারণ ঘটাবে, নিজে জারিত হবে, তারাই হচ্ছে বিজারক চিনি। এই যে বিজারক চিনি মানে অন্যকে সে বিজারিত করে, যার কারণে তার নাম হয়েছে বিজারক। ঠিক আছে? আচ্ছা, আর কেউ যদি অন্যকে বিজারিত করে, তার মানে অটোমেটিক সে নিজে জারিত হবে, এটা না বললেও হবে। এটা কেউ যদি না বলে তাও সমস্যা নাই। এই যে অন্যের বিজারণ ঘটায়, এটা দ্বারা, এই কথা দ্বারা এটাও বোঝায় যে সে নিজে জারিত হয়, কারণ নিজে জারিত না হলে অন্য বিজারণ ঘটাতে পারবে না। কারণ একজন ইলেকট্রন ত্যাগ করলে তো আরেকজন ইলেকট্রনটা নিবে, আমি যদি ত্যাগ না করি তাহলে কেউ তো নিতে পারবে না। সিম্পল জিনিস। এবং কিন্তু কথা হলো, আমি দেখা কিভাবে বুঝবো একটা যৌগ আছে বা একটা রিডিউসিং সুগার আছে, আমি এটা দেখে কেমনে বুঝবো যে ওটা রিডিউসিং সুগার? তো আমরা প্রথমেই কি বলছিলাম, শর্করার মধ্যে কি থাকবে, দুইটা যৌগমূলক থাকবে, হয় এলডিহাইড মূলক থাকবে সিএইচও, এলডিহাইড মূলক থাকবে, অথবা কিটোন মূলক থাকবে। এই যে কিটোন মূলক, এভাবে দুইটা দাগ দেয় আর কি। তাহলে কি হবে, এই যে এখানে কিটোন মূলক যে লিখছিলাম, দাঁড়াও, এই যে কিটোন মূলক, এখানে কিটোন মূলকের ক্ষেত্রে যেখানে দুইটা দাগ দিলেই হলো, তাহলে ক্লিয়ার হলো। ওই দাগটা আমি নিচে দিছিলাম আর কি। তো এটা এই পাশে হইতে পারে, ওই পাশে হইতে পারে। কিটোন মূলক খেলার ক্ষেত্রে সাধারণত পাশেই লেখে, নিচে দিলেও সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেখো, তাহলে হচ্ছে যে এই যে, তাহলে হয় এলডিহাইডের হবে অথবা কিটোনের হবে। যেমন রাইবোজের গঠনটা যদি আমরা দেখি, রাইবোজের স্ট্রাকচারটা হলো এরকম। এটা হলো এই যে C5H10O5, এটার স্ট্রাকচার যদি করি তাহলে 5টা কার্বন আছে, যেরকম হয় 1 2 3 4, এই যে 5টা কার্বন, এই যে CH2OH, আর এখানে CHO, বাকি গুলাতে যেখানে আছে এই পাশে OH দিব, এই পাশে H দিব, এই যে রাইবোজ হয়ে গেছে। এটা হলো রাইবোজের গঠন। আমি কিভাবে করছি, জাস্ট এটা ভালো করে দেখো, আরেকবার দেখো। 5টা কার্বন আছে, এই যে 5টা কার্বন, এই যে 1, এই যে 2, এই যে 3, এই যে 4, এই যে 5, এখানে দিলাম CH2OH, এখানে দিলাম CHO, আর বাকি প্রত্যেকটা কার্বনের, এই যে প্রত্যেকটা কার্বনের হচ্ছে কি 4টা করে হাত মিলাই দিলাম, এক পাশে OH হবে, এক পাশে OH হবে, ডান পাশে OH হবে, বাম পাশে H হবে। এই যে হয়ে গেল রাইবোজ। কথা কি বুঝছো? এগুলা প্রত্যেকটার গঠন আমি দেখামু, আমি এটা গঠন দেখাইতেছি না, আমি একটা জিনিসকে বোঝানোর চেষ্টা করতেছি। এই রাইবোজের স্ট্রাকচারটা যদি আমি দেখি, এই যেখানে একটা কিটোন গ্রুপ, এখানে একটা এলডিহাইড গ্রুপ আছে, এবং এই এলডিহাইডটা মুক্ত এলডিহাইড গ্রুপ, সে কারোর সাথে যুক্ত নাই, জাস্ট মূলের সাথে যে একটা বন্ধনের মাধ্যমে এলডিহাইডটা গ্রুপটা যুক্ত আছে, এই যে এলডিহাইড গ্রুপটা যুক্ত আছে রাইবোজের মধ্যে, এটাকে বলা হয় মুক্ত এলডিহাইড গ্রুপ। বা হচ্ছে এরকম আরেকটা যদি রাইবোলোজ হইতো, সেখানে মুক্ত কিটোন গ্রুপ থাকে। তাহলে এই যে যেই যৌগগুলোর মধ্যে সরাসরি এই যে এলডিহাইড, যে কোন এলডিহাইড গ্রুপ বা কিটোন গ্রুপ যেটার মধ্যে আছে, সেটাই হচ্ছে কি, সেগুলোই হচ্ছে রিডিউসিং সুগার। কারণ ওরাই হলো অন্যকে বিজারিত করতে পারে, তারা হলো বিজারক চিনি। তাহলে রাইবোজ কেন রিডিউসিং সুগার, সে কেন অন্যকে অন্যের বিজারণ ঘটাইতে পারে, কি কারণে? কারণ এর ভিতরে এই যে একটা মূলক আছে, মুক্ত মূলক আছে, যেহেতু এটা শর্করা, তাহলে মূলক থাকবে দুইটা, হয় এলডিহাইড অথবা কিটোন। তাহলে যে সকল শর্করার মধ্যে মুক্ত এলডিহাইড মূলক অথবা মুক্ত কিটোন মূলক থাকে, তারাই হচ্ছে রিডিউসিং সুগার। তারা কি করে, অন্যের বিজারণ ঘটায়, নিজে জারিত হয়। তাহলে রিডিউসিং সুগার কাকে বলে? যে সকল শর্করা
মুক্ত অ্যালডিহাইড এবং মুক্ত কীটনমূলক যুক্ত এবং যারা অন্যের বিজারণ ঘটায় নিজে জারিত হয় তাদেরকে রিডিউসিং সুগার বলা হয় বা বিজারক চিনি বলা হয়। এখন যদি আমাকে প্রশ্ন দেয় রাইবোজকে কেন বিজারক চিনি বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনেকগুলা বোর্ডের মধ্যে এটা আসছে। রাইবোজকে রিডিউসিং সুগার বলা হয় কেন? তাহলে রাইবোজ কি করে? রাইবোজের যে রাসায়নিক গঠন আছে সেই স্ট্রাকচারের মধ্যে মুক্ত অ্যালডিহাইড মূলক আছে এবং সে কি করে নিজে অন্যের কি করে বিজারণ ঘটায়, নিজে জারিত হয়, এই কারণে রাইবোজকে রিডিউসিং সুগার বলা হয়। আবার সেম ভাবে আমাকে একটা কোশ্চেন দিল, যেমন ধরো দিল হচ্ছে সুক্রোজ, বলল যে সুক্রোজকে নন রিডিউসিং সুগার কেন বলা হয়? তাহলে সুক্রোজকে নন রিডিউসিং সুগার কেন বলা হয়, একটা খ নাম্বার কোশ্চেন দিয়ে দিল যে সুক্রোজকে নন রিডিউসিং সুগার কেন বলা হয়। তাহলে সুক্রোজকে নন রিডিউসিং সুগার বলা হয় কেন? সুক্রোজ নিজে অন্যের বিজারণ ঘটাইতে পারে না, নিজে জারিত হয় না, এর ভিতরে মুক্ত কোনো অ্যালডিহাইড গ্রুপ বা মুক্ত কিটোন গ্রুপ মূলক নাই, যার কারণে এটা হচ্ছে নন রিডিউসিং সুগার। আমি কি বুঝাইতে পারছি? তাহলে দেখো এই যে রিডিউসিং সুগারের কয়েকটা শর্ত আমরা পাই। এক নাম্বার হলো তার ভিতরে একটা মুক্ত মূলক থাকবে, অ্যালডিহাইড মূলক থাকবে অথবা কিটোন থাকবে। তাহলে কি তিনটা শর্ত আমরা রিডিউসিং সুগার মধ্যে পাই। একটা হলো কি মুক্ত এই যে CHO মূলক বা CO মূলক থাকবে, এটা হলো এক নাম্বার শর্ত। দুই নাম্বার শর্ত হবে অন্যের কি ঘটাবে, অন্যের বিজারণ ঘটাবে কার? অন্যের বিজারণ ঘটাবে এবং নিজে কি হবে? জারিত হবে। ব্যাচ, এই তিনটা শর্ত যে ফিল আপ করবে সেই হচ্ছে রিডিউসিং সুগার। আর মূলত প্রথম শর্তটা ফিল আপ করলে বাকিগুলো অটোমেটিক সে করে। ব্যাস, তুমি যদি বলো যে মুক্ত অ্যালডিহাইড মূলক বা মুক্ত কিটোনমূলক বিশিষ্ট শর্করাগুলোকে রিডিউসিং সুগার বলা হয়, তাও হবে। বাট পরিপূর্ণভাবে আমি যদি সবগুলা বলে দিই তাহলে বেস্ট হবে, যে যাদের মধ্যে মুক্ত অ্যালডিহাইড গ্রুপ অথবা মুক্ত কিটোন গ্রুপ আছে এবং হচ্ছে যারা নিজেরা বিজারিত হয়, অন্য জারিত করে, তাদেরকে রিডিউসিং সুগার বলা হয়। তো ক্লিয়ার কিনা বলো, আমার সাথে সাথে বলো যে ক্লিয়ার কিনা। জারক এগুলা তোরা কেমিস্ট্রি টিচারে জিগাবি, এনাম বাইরে জিগাইছে, এগুলো আমি বলতে পারবো না। এটা আমি এখন কি কেমিস্ট্রি পড়াবো নাকি? আমি তো এটা বলে দিছি কেউ যদি ইলেকট্রন ত্যাগ করলে কি হয়? জারণ হয়। ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ হয়। এই যে ইলেকট্রন ত্যাগ করলে জারণ হয়, ইলেকট্রন ত্যাগ করলে বিজারণ হয়। ব্যাস হইল। তো যে ইলেকট্রন ত্যাগ করলো, তাহলে ইলেকট্রন যদি ত্যাগ করে সেই ইলেকট্রনটাকে আরেকজন গ্রহণ করবে, বিজারণ হবে। তার মানে যার জারণ হইলো সে আরেকজনের বিজারণ ঘটাইলো। এই জন্য এই যে এদেরকে বলা হয় বিজারক। এই যে বিজারক সাধারণত ইলেকট্রন ত্যাগ করলে নিজের মধ্যে জারণ হয়, অন্যের মধ্যে বিজারণ ঘটায়, সিম্পল জিনিস। আর ইলেকট্রন গ্রহণ করলে এটা হলো জারক। যারা ইলেকট্রন গ্রহণ করে তারা হলো জারক। কারণ হচ্ছে কি, সেই ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে সেই ইলেকট্রন গ্রহণ করলো, এই ইলেকট্রনটাকে অন্য কেউ ত্যাগ করছে, তাহলে যে ত্যাগ করছে তার মধ্যে কি হয়েছে? জারণ হয়েছে। তাহলে সে তার জারণ ঘটাইছে। তো কেউ যদি কারো জারণ ঘটায় তখন তার নাম হলো জারক। জারক মানে অন্যের জারণ ঘটাবে, বিজারক মানে অন্যের বিজারণ ঘটাবে। কাহিনী শেষ। হ্যাঁ, এটাকে আর জটিল করা যাবে না, এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ থাকো, আমি কেমিস্ট্রি পড়াবো না। বুঝছো কিনা এটা বলো? ক্লিয়ার স্যার? জারণ মানে সারণ। জি, এটা মনে রাখবা যে জারণে সারণ। অল ক্লিয়ার, থ্যাংক ইউ। জারণে সারণ এতটুকু মনে রাখলেই হবে। জারণে সারণ, বিজারণে গ্রহণ। আর যে জারণ করবে তার নাম বিজারক।
আর যে বিজারণ মানে যার ভিতরে বিজারণ হবে সে হলো জারক, কাহিনী শেষ। জারণে সারণ, যেমন আমি ইলেকট্রন ত্যাগ করলাম, মনে রাখো আমি ইলেকট্রন ত্যাগ করলাম, তাহলে আমার নাম বিজারক। কারণ আমি যে ইলেকট্রনটা ত্যাগ করছি আমার মধ্যে জারণ হয়েছে, জারণে সারণ। ওই ইলেকট্রনটা আরেকজন গ্রহণ করছে, আরেকজন আমি গ্রহণ করাইছি, অতএব তার ভিতরে কি হয়েছে, বিজারণ হয়েছে, আমি আরেকজনের বিজারণ ঘটাইলাম, অতএব আমি বিজারক। এখন এটা নিয়ে যদি আমি আরো কথা বলে যাই তখন উল্টোপাল্টা লাগবে, আর কথা বলা যাবে না। চুপচাপ বলো ক্লিয়ার কিনা। তাহলে দেখো এখন পর্যন্ত আমরা কি কি পড়ছি, কোয়েশ্চেন প্যাটার্নটা বোঝার চেষ্টা করো। আমাদের অধ্যায়টার মধ্যে, এই টোটাল অধ্যায়টার মধ্যে শর্করা, শর্করার প্রকারভেদ, গঠন, রাসায়নিক স্ট্রাকচার, বৈশিষ্ট্য, এগুলা, আমিষের প্রকারভেদ, আমিষের গঠন, রাসায়নিক বৈশিষ্ট্য, এগুলা এরকম সেম ভাবে এনজাইম, তার মানে শর্করা, আমিষ, স্নেহ এবং এনজাইম, এই চারটা টপিকের বিস্তারিত আলোচনা হলো এই অধ্যায়ের মধ্যে। তার ভিতরে আমরা শর্করাটা শুরু করছি। শর্করাটার সংজ্ঞা পড়লাম যে পলিহাইড্রক্সিঅ্যালডিহাইড কিটোন অথবা পলিহাইড্রক্সিঅ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোন অথবা এদের থেকে উদ্ভূত যৌগকে শর্করা বলা হয়। তার মানে আমরা জানলাম শর্করা সাধারণত দুই ধরনের হয়, শর্করার মধ্যে এলডিহাইড গ্রুপ থাকে অথবা কি থাকে, কিটোন গ্রুপ থাকে। আচ্ছা, এবং হচ্ছে এটার রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে শর্করা চার প্রকার: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। আবার হচ্ছে স্বাদের ভিত্তিতে হলো দুই প্রকার, সুগার, নন সুগার। আবার হচ্ছে বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে হলো দুই প্রকার, রিডিউসিং সুগার, নন রিডিউসিং সুগার। তো রিডিউসিং সুগার যারা হলো বিজারক চিনি, যারা অন্যের বিজারণ ঘটায় তারা হলো রিডিউসিং সুগার। আর নন রিডিউসিং সুগার হলো অবিজারক চিনি, যারা অন্যের বিজারণ ঘটাইতে পারে না তারা হলো নন রিডিউসিং সুগার। এখানে হচ্ছে যাদের মধ্যে কিভাবে চিনব, যাদের মধ্যে সাধারণত মুক্ত এলডিহাইড গ্রুপ অথবা মুক্ত কিটোন গ্রুপ যাদের মধ্যে থাকবে তারাই সাধারণত অন্যের বিজারণ ঘটাইতে পারবে, তারাই হলো কি রিডিউসিং সুগার। সাধারণত যে মনোস্যাকারাইড যারা আছে তারা হচ্ছে রিডিউসিং সুগার, আর মনোস্যাকারাইড ছাড়া আর বাকি যারা আছে ওরা সাধারণত নন রিডিউসিং সুগার। ওকে, কতক্ষণ হইলো? ক্লাসটা কতক্ষণ হইলো আমাকে কেউ একজন বলো তো। আচ্ছা আমি দেখি, আচ্ছা 1 ঘন্টা 7 মিনিট হয়েছে না, তাহলে আমরা আরেকটু পড়তে পারি। তাহলে দেখো আর কোশ্চেন প্যাটার্নগুলো দেখার চেষ্টা করো। যেমন ধরো কোশ্চেন প্যাটার্ন বুঝতে হবে, তুমি যত ভালোই বুঝো, তুমি অনেক ভালো বুঝো, কিন্তু তুমি কোশ্চেন কোথায় কোথায় থেকে কোশ্চেন হয় এটাই তুমি জানো না, তাহলে তুমি হইলো পরীক্ষা আনসার করতে পারবে না। এই জন্য কি অনেক স্টুডেন্ট আছে অনেক ব্রাইট ভালো স্টুডেন্ট, বাট পরীক্ষা তুমি ভালো করতে পারে না। আবার অনেক স্টুডেন্ট আছে দুর্বল, পরীক্ষা মানে ক্লাসে পারফরমেন্স ভালো না, বাট পরীক্ষা মধ্যে ভালো করে। তো ওরা কিছু ট্রিক্স প্র্যাকটিস ফলো করে যে পরীক্ষা থেকে আমরা ভালো করে, জাস্ট পরীক্ষা বেস করে পড়ে, ওরা বুঝে যে কোন জায়গা থেকে কোশ্চেন হবে, তো জাস্ট শুধু কোশ্চেন আনসারগুলো পড়লাম, পরীক্ষাতে ভালো করলো। তো তুমি যত ভালোই বোঝার চেষ্টা করো, শেষ পর্যন্ত কিন্তু তোমার রেজাল্টটাও কিন্তু লাগবে। এমন না যে তোমার জানার উপর ভিত্তি করে তোমার চাকরি দিবে না, এইটা অন্য, এটা তুমি কানাডা পাও নাই, অস্ট্রেলিয়া পাও নাই, যে তুমি একটা থিসিস করছো, গবেষণা করছো, তোমার কোনো সার্টিফিকেট নাই, তোমাকে একটা চাকরি দিয়ে দিল। বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা ঘটেনি। তুমি পারমাণবিক বোমাও যদি আবিষ্কার করো, তোমার যদি সার্টিফিকেট না থাকে, তুমি বাংলাদেশে কোনো সম্মান, মান সম্মান, তোমার কোনো ভ্যালু নাই তোমার, সেইটা কখনোই কেউ গ্রহণ করবে না। অতএব পরীক্ষার রেজাল্টটা তোমাকে করতে হবে, পরীক্ষা বেস। শর্করা কাকে বলে, এই যে দেখো, এখন আমি খ নাম্বার কোশ্চেনের মধ্যে আসতে পারি যে শর্করা কাকে বলে, বা একটা খ নাম্বার কোশ্চেন দিল যে শর্করা বলতে কি বোঝায়, শর্করা বলতে কি বোঝায়। এই যে এখন তুমি শর্করা বলতে কি বোঝায় সেটা আনসার করতে পারবা। শর্করার সংজ্ঞা দিব, তারপরে তুমি শর্করার প্রকারভেদগুলো একটু বলে দিলা, যে রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে শর্করাগুলা 4 প্রকারের হয়ে থাকে: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, একটা করে উদাহরণ দিয়ে দিলে হইল। বা হচ্ছে শর্করার সংজ্ঞাটা দিলা, তারপরে তুমি বলবা যে শর্করা হলো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের যৌগ, এদের ভিতরে হয় এলডিহাইড গ্রুপ থাকবে অথবা কিটোন গ্রুপ থাকবে। এভাবে একটু বলে দিলা সংজ্ঞা দেওয়ার পরে, খ নাম্বারের জন্য হয়ে গেল। প্রশ্ন তো বড় করা কিছু নাই, মূল কথা একটু লিখলেই হয়। আচ্ছা, এরপরে দেখে এই যে কোশ্চেনগুলা, এগুলার দিকে আমরা যাব আস্তে আস্তে। তো আমরা হলো এখন একটু কি করবো, আমরা এখন এখন শর্করার বৈশিষ্ট্য পড়ব। শর্করার
বৈশিষ্ট্য। আমরা এখন পড়ব হলো শর্করার বৈশিষ্ট্য। এই যে দেখো শর্করার বৈশিষ্ট্য যে আমরা পড়ব, এটা কিন্তু পরীক্ষার জন্য লেস ইম্পর্টেন্ট। এমন না যেটা পরীক্ষার মধ্যে আসবে খুব গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্ব দিয়ে ইয়া করো, না, এটা একটু লেস ইম্পর্টেন্ট। সো কিন্তু দেখো লেস ইম্পর্টেন্ট বলে যে পরীক্ষাতে আসবে না তাও না। অনেক সময় যদি কোশ্চেন সহজ করে দেয় তখন শর্করার বৈশিষ্ট্য দিবে। এখন কথা হলো যে প্রশ্ন সহজ করার ফলে শর্করার বৈশিষ্ট্য দিচ্ছে, বাট তুমি এটা পড়ো নাই, লেস ইম্পর্টেন্ট দেখা, তখন ধরাটাকে খাবে, তুমি ধরা খাবা। আর এটা হলো আমাদের বেসিক কোর্স, এখানে তুমি মাত্র ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ো, তোমার হাতে অনেক সময় আছে, তাহলে তুমি কেন পড়বা না? এটা হলো কথা। আমরা সব কিছুই পড়বো ইনশাল্লাহ, কারণ এখান থেকে অনেক এমসিকিউ হইতে পারে। তা আমি যদি এখানে স্কিপ করে দিই এমসিকিউগুলো তো মিস করবা। তাহলে শর্করার বৈশিষ্ট্যগুলো আমরা এখন একবারে 1, 2, 3 আকারে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা দেখো শর্করার প্রথম বৈশিষ্ট্য হলো শর্করা হলো দানাদার। তোমাদের যে আবুল হাসান স্যারের যে বই আছে এই বই থেকেই আমি এটা পড়াবো, ঠিক আছে? সো ওই বইটাই আমি ফলো করব সাধারণত। তো কোনো কিছু যদি সংযুক্ত করার প্রয়োজন হয়, বিয়োজন করার প্রয়োজন হয়, সেটা আমি বলে দেব। তা আমি কিন্তু প্রথমেই কি করলাম, আমি যদি প্রথমেই আমি আমার মতো করে আমি প্রথমে প্রকারভেদটা পড়াইছি। কি কারণে পড়াইছি? তাহলে শর্করার সম্বন্ধে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে শর্করার রাসায়নিক গঠনটা কেমন কেমন হতে পারে। টোটাল অধ্যায়টা সম্বন্ধে একটা বেসিক ধারণা ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু বইয়ে যেটা সাধারণত একটু উল্টা। তো এখন হলো শর্করার বৈশিষ্ট্য এখন আমরা পড়বো। এখন তো আমরা শর্করা জানি যে শর্করার মধ্যে কি আছে, এই যে শর্করা হলো হয় অ্যালডিহাইড গ্রুপ আছে অথবা কি আছে, কিটোন গ্রুপ আছে। আচ্ছা দেখো শর্করা হলো দানাদার এবং শর্করা হলো তন্তুময়। শর্করার বৈশিষ্ট্য কি? শর্করা দানাদার, তন্তুময় অথবা পাউডার জাতীয়। পাউডার জাতীয়, যেমন চিনি কি দানাদার, তাহলে চিনি শর্করা না, চিনি হচ্ছে সুক্রোজ, তাহলে দানাদার। শর্করার বৈশিষ্ট্য দানাদার। তন্তুময়, শাকসবজির মধ্যে যে শর্করাটা থাকে সেলুলোজ, তো শাকসবজি কি রাফেজ মানে কি তন্তুময়, সুতাযুক্ত। পাউডার, যেমন ধরো আটা কি শর্করা না? আটা কি পাউডারের মতো না? ব্যাস, এটা হলো শর্করার বৈশিষ্ট্য। এরপরে শর্করা হচ্ছে 2 ধরনের হইতে পারে, মিষ্টি স্বাদযুক্ত হইতে পারে, আবার মিষ্টিহীনও হইতে পারে, রাইট? তো এটাকে কি বলা হয়? একটা হইতে পারে যে হ্যাঁ, একটা হলো মিষ্টি স্বাদযুক্ত অথবা হচ্ছে কি স্বাদহীন বা মিষ্টিহীন, 2 নম্বর বৈশিষ্ট্য। তাহলে যেমন চিনি, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, এগুলা কি মিষ্টি স্বাদযুক্ত, আবার স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, এগুলা কি মিষ্টি স্বাদযুক্ত না, স্বাদহীন। আচ্ছা, এরপর 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি এদেরকে তাপ দিলে অঙ্গারে পরিণত হয়। তাপে অঙ্গারে পরিণত হয়। ওরে বাপ, অঙ্গার কি? অঙ্গারে পরিণত হয়। অঙ্গার কি? অঙ্গার হচ্ছে কয়লা, আংরা। এই যে কয়লাকে আংরা বলা হয়, আমাদের জামালপুরের লোক এটাকে আংরা বলে। আবার সকালবেলা আবার হচ্ছে যে এই কয়লা দিয়ে দাঁত মাজে। আমিও বাড়িতে গেলে, বাড়িতে খুব কম যাই, ঈদের মধ্যে যাই বা খুব কম ছুটিতে, খুব ইমার্জেন্সি কেস না হলে বাড়িতে যাই না, গ্রামের বাড়িতে। তো আমি গেলে তো ব্রাশ নিয়ে যায় না, তো ওই তখন বাড়িতে যায় আংরা দিয়ে দাঁত মাজি। ওই যে চুলার মধ্যে যে ছাই হয়, ছাইয়ের মধ্যে কাঠের যে ছাই, শক্ত কয়লা যেটা, রাইট, কাঠের কয়লা যেটা, ওই কয়লা দিয়ে দাঁত মাজে, ওইটাকে আংরা বলে। তখন সকাল বলছে আংরা কই, আংরা দিয়ে দাঁত মাজবে, যে অঙ্গারে পরিণত হয়, মানে কয়লা হয়। শর্করাকে পুড়লে কয়লা হয়, অঙ্গারে পরিণত হয় বা বেশি তাপ দিলে। এরপরে শর্করার বৈশিষ্ট্য কি? পানিতে সাধারণত অধিকাংশ শর্করা হলো পানিতে অদ্রবণীয়। অধিকাংশ কি পানিতে
পানিতে অদ্রবণীয়, অদ্রবণীয়। তোমাদের একটা কথা বলি, আমার ক্লাস যখন করবা, কতজন আছো এই মুহূর্তে? হুম, 38 জনের মতো আছে। তো এরপরও তো মোটামুটি সবাই যারা লাইভে না রেকর্ডেড করবে, সমস্যা নাই। তো ক্লাস যখন করবা, আবুল হাসান স্যারের যে বই আছে ওই বই সামনে রেখে ক্লাসটা করবে না। জাস্ট আমি যে টোটাল ক্লাসটা করাবো, জাস্ট তুমি একটা খাতা নিয়ে জাস্ট আমার ক্লাসটা নোট করবা, জাস্ট প্রসেসটা শেখার চেষ্টা করো। এটা তোমার জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে, বেশি কার্যকরী হবে। যদি বই সামনে নিয়ে বসো, তোমার জন্য এটা ভালো হবে না। তুমি খাতা নিয়ে বসবা, আমার ক্লাসটা আমি যখন লিখতেছি তুমি তখন লিখে লিখে টোটাল নোটটা করে ফেলাবা। এতে কি হলো, তোমার ব্যক্তিগত একটা একটা সক্রিয়তা তৈরি হলো, একটা বিশেষ জিনিস তৈরি হলো, যে এই ধরনের একটা ধারণা পেলা। এরপরে নোটটাকে সামনে রেখে আবুল হাসান স্যারের বইটা পড়বা। তখন কি হবে, দ্বিতীয়বার বইটা পড়া হলো, তখন দেখবা তুমি যখন পরবর্তী তখন যখন বইটা পড়বা, তুমি দেখবা এগুলো তো আমি পারি, তোমার ভিতরে একটা কনফিডেন্স আসবে। তখন এই তথ্যগুলো তখন ওগুলোর নিচে একটু দাগাবা। আর দাগানো বই তো আমি দিবই, নো টেনশন। এই জন্য আগে ক্লাসটা করবা, যখন ক্লাস করবা তখন বই সামনে রাখার দরকার নেই। আর নোটটা তুমি যখন ক্লাসটা যখন শেষ হবে, নোটটা করা শেষ, এরপরে তুমি নোটটা নিয়ে বইটা নিয়ে বসো। এটা তোমার জন্য বেশি কার্যকরী হবে, তোমার কনফিডেন্স লেভেলটা বাড়ায় দিবে, তোমার কাছে মনে হবে বা এগুলো তো আমি পারি। ঠিক আছে, দেখো অধিকাংশ পানিতে অদ্রবণীয়। আবার কি মনোস্যাকারাইড যেগুলো আছে এগুলো পানিতে দ্রবণীয়। ওই পানিতে দ্রবণীয় কেন, ওই যে ওর ভিতরে যে থাকে মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকে, সেটার কারণে এগুলো পানিতে দ্রবণীয় হয়। তাহলে অধিকাংশ পানিতে অদ্রবণীয়, তবে কি মনোস্যাকারাইড গুলা মনোস্যাকারাইড পানিতে কি, পানিতে দ্রবণীয়। এই যেটার ব্যাখ্যা দিয়ে দিলাম, মনোস্যাকারাইড কেন পানিতে দ্রবণীয়, কারণ এদের মধ্যে মুক্ত অ্যালডিহাইড গ্রুপ অথবা মুক্ত কিটোন গ্রুপ থাকে। তো মুক্ত অ্যালডিহাইড গ্রুপ বা মুক্ত কিটোন মূলক যেটা, এটা থাকার কারণে এরা পানিতে কি হয়, দ্রবণীয়, এরা পানিতে দ্রবীভূত হয়। আচ্ছা, যেমন ধরো গ্লুকোজ পানিতে দ্রবণীয়, চিনি পানিতে দ্রবণীয়, সুক্রোজ ফ্রুক্টোজ এগুলো পানিতে দ্রবণীয়, কারণ এদের মধ্যে ওই যে আছে আর কি। তবে অনেক ক্ষেত্রে মুক্ত অ্যালডিহাইড গ্রুপ না থাকলে সেটা পানিতে দ্রবণীয় হইতে পারে, যেমন সুক্রোজের মধ্যে। এটা অধিকাংশ ক্ষেত্রে বলা হয়েছে, সাধারণত বলা হয়েছে, এক্স্যাক্টলি সব না। আচ্ছা, এরপরে হচ্ছে হ্যাঁ, অ্যাসিডের সাথে মিশে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এস্টার গঠন করে। এই যে এস্টার গঠন করে, এটা হলো শর্করার বৈশিষ্ট্য, যে শর্করাকে যদি অ্যাসিডের সাথে বিক্রিয়া করানো হয় তাহলে এস্টার তৈরি হবে। এখন দেখো, এই যে শর্করাকে অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে এস্টার গঠন করে, এই যে এস্টার কি এ দিয়ে লেখে, আচ্ছা এস্টার বানানটা এ দিয়ে লেখে, সব জায়গায় এ দিয়ে লেখা, এস্টার গঠন করে। এখন প্রশ্ন হচ্ছে যে এস্টার কি, এটা প্রশ্ন হইতেই পারে যে শর্করা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এস্টার গঠন করে, তাহলে এস্টার আসলে কি? এস্টারটা একটু বুঝতে হবে। এস্টারের মধ্যে একটা কি বলবো, এই যে অ্যাসিড বলছে এখানে, অ্যাসিড এটা সাধারণত, এটাকে এক্স্যাক্টলি বলতে গেলে এটা হলো জৈব অ্যাসিড। কথা বুঝছো? জৈব অ্যাসিডের সাথে শর্করা বিক্রিয়া করে এস্টার গঠন করে। জৈব অ্যাসিডের সাথে শর্করা যুক্ত করলে, বিক্রিয়া করলে যেটা তৈরি করবে সেটাই এস্টার। এটা হলো বিষয়। যেমন জৈব অ্যাসিডের সাধারণ সংকেতটা কি, এই যে RCHH, এই যে এই মূলক যদি থাকে, CHH মূলক যদি কোনো জৈব যৌগের মধ্যে থাকে, সেটাই হলো জৈব অ্যাসিড। এই জৈব অ্যাসিডের সাথে যদি কি বিক্রিয়া করে, শর্করা বিক্রিয়া করে, তো শর্করার মধ্যে যৌগমূলক হিসেবে কি থাকে, সি কিটোন গ্রুপ থাকে অথবা CHO অ্যালডিহাইড গ্রুপ থাকে, রাইট? আচ্ছা, তার মানে এটা হলো একটা জৈব অ্যাসিড।
এটাকে আমরা একটা অ্যালডিহাইডযুক্ত একটা শর্করাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, সেটা হলো আর CHO, এই যে এইভাবে প্রকাশ করা যায়। তার মানে তো এটা তো বুঝো তোমরা, এটা তো 9-10 কেমিস্ট্রিতে তোমরা পড়ছো, মানে ইন্টারমিডিয়েটে হন। এটা তো আর এর ব্যাখ্যা কি? এটা হচ্ছে একটা অ্যালকাইল মূলক। আর হচ্ছে কি? একটা অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলকের সাথে যদি একটা OH যুক্ত হয় সেটাকে কি বলা হয়? অ্যালকোহল বলা হয়। অ্যালকাইল মূলকের সাথে একটা অ্যালডিহাইড যুক্ত হলে সেটা অ্যালডিহাইড। একটা জৈব অ্যাসিড যুক্ত হলে সেটা হলো জৈব অ্যাসিড মূলক যুক্ত হলে জৈব অ্যাসিড তৈরি করে, এরকম। তো অ্যালকাইল মূলকের সাথে অ্যালডিহাইড যুক্ত হয়েছে, অ্যালকাইল মূলক অবশ্যই হাইড্রোকার্বন, অ্যালডিহাইড যুক্ত হয়েছে, তার মানে এই যে অ্যালডিহাইড এটা অবশ্যই একটা শর্করা। কেন একটা শর্করা? কারণ এটা কার্বন হাইড্রোজেন অক্সিজেন দ্বারা তৈরি, এর মধ্যে CHOH অ্যালডিহাইড গ্রুপ আছে। তো আমরা কি বলছি? কোনো জৈব যৌগের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ থাকলে সেটা শর্করা, তাই এটা একটা শর্করা। তার সাথে একটা জৈব অ্যাসিড যুক্ত হলো। জৈব অ্যাসিড কিভাবে বুঝবো? এই যে আর এর সাথে COOH যদি থাকে, এই COOH হলো জৈব অ্যাসিড মূলক, এটা থাকলে তাহলে সেটা হলো জৈব অ্যাসিড। তাহলে অ্যাসিডের সাথে এই যে শর্করার বিক্রিয়া হবে, বিক্রিয়া হলে কি তৈরি করবে? এই যে দেখো, বিক্রিয়া হলে কি তৈরি করে? এটার মধ্যে যদি বিক্রিয়া হয়, একটু ভালো করে দেখো, এখানে কোনো পানি তৈরি হবে। এই যে এখানে হচ্ছে এই যে ভালো করে দেখো, এই যে OH-টা আছে, এখানে একটা H, এখানে একটা OH মিলে হলো এখনো পানি তৈরি হবে। এখনো পানির মধ্যে কি? দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন। যেমন ধরো এখানে এখানে OH আছে, এখানে OH আছে, আর এখানে হলো কি আছে? এখানে হচ্ছে একটা H আছে। এই OH আর এই H মিলে হলো H2O। আর এরপরে এটার সাথে এটা বন্ড হবে, এটার সাথে এটা বন্ড যুক্ত হয়ে যাবে। জাস্ট তখন বন্ড হবে এরকম RCOO, আর এই যে এই পাশে যে আর আছে এটার সাথে একটা বন্ধন হবে RC, আচ্ছা ও আর এই যে এরকম একটা বন্ধন হবে। তো এটা যদি আর হয়, এটাকে আর প্রাইম দ্বারা সাধারণত প্রকাশ করে। এই যে এই টাইপের যৌগগুলোকে স্টার বলা হয়। ঠিক আছে? এখন শোনো, এটা জাস্ট আমি বোঝানোর জন্য বলছি যে এটা স্টার। এটা কেউ যদি বুঝে না থাকো কোনো সমস্যা নাই, এটা তোমার বায়োলজিতে আর কোনো কাজেই লাগবে না। জাস্ট আমি সিম্পলভাবে একটু বোঝানোর জন্য বলছি যে স্টারটা আমি চিনাইলাম। তো এটা তোমার আসলে দরকার নাই, যেহেতু এখানে হাই কোয়ালিটির স্টুডেন্ট আছে আবার লো কোয়ালিটির স্টুডেন্ট আছে। তো ওই লেভেলে আমি বুঝাইলাম, যারা হাই কোয়ালিটির এরা বুঝবে, এটা আর রাখার দরকার নাই। যারা একটু দুর্বল তাদের জন্য আর রাখার দরকার নেই। তাহলে অ্যাসিড, এটা হলো শর্করার একটা বৈশিষ্ট্য। বললাম যে শর্করা হলো জৈব অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এস্টার তৈরি করে। শেষ, কাহিনী শেষ। এস্টার কি? ভালোদের জন্য ওইখানে বোঝানো হয়েছে, আর দুর্বলদের জন্য এস্টার হলো কি? শর্করার সাথে জৈব অ্যাসিড যুক্ত হয়ে যেটা তৈরি করে ওইটার নামই এস্টার। ক্লিয়ার হয়েছে? ওকে। এরপরে হচ্ছে আমরা 6 নম্বর বৈশিষ্ট্য যদি দেখি, যে এরা কি করে? আলোক সক্রিয় এবং আলোক সমানতা প্রদর্শন করে। এরা হচ্ছে কি? আলোক সক্রিয় এবং আলোক সমানতা প্রদর্শন করে। আলোক সমানতা প্রদর্শন করে। আলোক সক্রিয় কি? আলোক সক্রিয় হলো যে এই আলোক সমানুতা মানে আলোর ভিতরে এরা সক্রিয় হয়, এদের গঠনের ইন্টারনাল পরিবর্তন আছে সূর্যের আলোর প্রভাবে। এটা হলো আলোক সক্রিয়। এবং আলোক সমানুতা যেটা, এটা হলো যে অনেক সময় আলোর ফোটন কণা এসা এদের গঠন চেঞ্জ করে দিতে পারে। একই আণবিক সংকেত থাকে, যেমন গ্লুকোজ C6H12O6, এটা হলো গ্লুকোজ। এটা রাসায়নিক গঠন যদি আমরা দেখি, এই গ্লুকোজের মধ্যে 2 ধরনের রাসায়নিক গঠন আছে। একটাকে এল গ্লুকোজ বলা হয়,
একটাকে ডি গ্লুকোজ বলা হয়। তো এল গ্লুকোজ কেন আর ডি গ্লুকোজ কেন? যদি আমরা স্বাভাবিক একটা গ্লুকোজকে এল গ্লুকোজ দেখি, ওইটাতে যদি আমরা আয়নাতে দেখি তখন ওইটাকে ডি গ্লুকোজ হয়। মানে আমরা যখন এটার গঠন পড়ব তখন এটা আরো বিশেষভাবে বোঝা যাবে। ঠিক আছে, এতটুকু মনে রাখো যে আলোক সক্রিয় এবং আলোক সমানুতা, সমানু মানে কি? সমানু মানে কি এটা আগে বোঝার চেষ্টা করো। সমানু মানে কি? যে সকল মৌলগুলার, যৌগগুলার আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তারা হলো পরস্পরের সমানু। গ্লুকোজের দুই ধরনের আছে, একটা হলো এল গ্লুকোজ, একটা হচ্ছে ডি গ্লুকোজ। গ্লুকোজ যখন আমরা পড়বো পরের ক্লাসে তখন বিষয়টা একেবারে ক্লিয়ার হবে, বাট আমি আগে থেকে একটু বলে রাখি যে গ্লুকোজ হলো দুই প্রকার, একটা হচ্ছে আলফা, একটা হলো বিভিন্ন প্রকার আছে, এল গ্লুকোজ আবার ডি গ্লুকোজ। দুইটারই সংকেত হলো C6H12O6, দুইটারই সংকেত C6H12O6। ঠিক আছে, গাঠনিক সংকেত অনেকটা সেম, শুধুমাত্র একটা জায়গায় যায় ডান পাশে OH বাম পাশে H, আর একটা জায়গায় যায় বাম পাশে OH ডান পাশে H। এই হলো পার্থক্য। কথা কি বুঝছো? এই যারা হচ্ছে আলোক সমানু, আলোক সমানুতা প্রদর্শন করে। তার মানে এই আয়নার মধ্যে একটা, যেমন এল গ্লুকোজকে যদি আমি দেখি, যেমন দেখি আয়নার মধ্যে কি উল্টা দেখা যায় না? আয়নার মধ্যে যদি আমি আমার ছবি দেখি, আমার ডান হাত ওই পাশ থেকে বাম হাতের মতো বোঝা যায়, জাস্ট এরকম এরকম। এরা হলো আলোক সমানুতা প্রদর্শন করে। হ্যাঁ, আয়নার মধ্যে একটাকে দেখলে সেম আমি ওইটা, কিন্তু ওরা হলো ডিফারেন্স। একটা হলো ডি গ্লুকোজ, ওইটাকে আয়নাতে দেখলে যেমন দেখা যায় ওটা হবে এল গ্লুকোজ। জাস্ট এটা গঠন পড়লে তখন বুঝবা। তাহলে এই কয়টা হচ্ছে মূলত শর্করার বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোনো ঝামেলা আছে কিনা, বুঝতে কোনো সমস্যা আছে কিনা? আশা করি কোনো সমস্যা নাই। এরা হলো দানাদার, যেমন চিনি দানাদার, তন্তুময় যেমন সেলুলোজ তন্তুময় রাফেজ, পাউডার জাতীয় যেমন এই যে ময়দা, যেগুলা আটা, গমের পাউডার, চালের আটা, এগুলো সব পাউডার জাতীয়, এগুলো সব শর্করা। শর্করা হচ্ছে মিষ্টি স্বাদযুক্ত অথবা মিষ্টি স্বাদবিহীন। তারপরে হচ্ছে কি তাপের মাধ্যমে কয়লায় পরিণত হয়, অঙ্গারে পরিণত হয়। অধিকাংশ পানিতে অদ্রবণীয়, তবে যেগুলা মনোস্যাকারাইড এগুলা পানিতে দ্রবণীয়। এরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি করে, জৈব অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এস্টার গঠন করে। এরা হলো আলোক সক্রিয় বা আলোক সমানতা প্রদর্শন করে। শর্করা বৈশিষ্ট্য কি ক্লিয়ার হয়েছে? যদি আসে একটা গ নাম্বার প্রশ্ন আসবে। আর এই শর্করার যে গ নাম্বার যে আসবে, তো শুধু এই কটা বৈশিষ্ট্য লিখে দিব না, প্রথমে তুমি সুন্দর করে শর্করার সংজ্ঞা দিবা যে পলিহাইড্রক্সিএলডিহাইড বা পলিহাইড্রক্সিকিটোন অথবা এদের হতে উদ্ভূত যৌগকে শর্করা বলা হয়। শর্করাগুলো সাধারণত কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণুর যৌগ দ্বারা তৈরি হয়। এদের ভিতরে এলডিহাইড এবং হলো কিটোন মূলক লক্ষ্য করা যায়। নিচে শর্করার বৈশিষ্ট্য উল্লেখ করা হলো, তারপরে হচ্ছে তুমি বৈশিষ্ট্যগুলা দিবা। কারণ সরাসরি এই 5টা বৈশিষ্ট্য দিলে গ নাম্বারের জন্য তো উত্তরটা ছোট হয়ে যাবে। তো আমি তো এটাকে সুন্দরভাবে সাজাইতে পারি, জাস্ট গ নাম্বারের জন্য সুন্দর করে সাজায় আমরা আনসারটা করব। তো প্রথমে শর্করার সংজ্ঞা দিব, পরে শর্করার মধ্যে যে এলডিহাইড গ্রুপ আছে, কিটোন গ্রুপ আছে, মূলক আছে, বা হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন যারা তৈরি, এই কথাগুলো একটু স্বাভাবিকভাবে বলবো। তারপরে হচ্ছে কি এই যে সংজ্ঞা, তারপরে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করে দিলাম। ব্যাস, এখন বলো যে শর্করার বৈশিষ্ট্য নিয়ে কোনো সমস্যা আছে কিনা, ক্লিয়ার হয়েছে কিনা? বুঝছি স্যার, ভেরি গুড ভেরি গুড, ওকে। তাহলে আমরা হচ্ছে শর্করার বৈশিষ্ট্য পড়লাম। আচ্ছা, 1.5 ঘন্টা হয়ে গেছে, রাইট? আচ্ছা, আমাকে বলো আজকে কি আরো পড়াবো কিনা? তোমাদের যদি স্ট্যামিনা থাকে, সবাই যদি বলো স্যার পড়ান, তাহলে হচ্ছে যে আমি আরো পড়াবো ইনশাল্লাহ। এখন বলো পড়াবো কি, আজকে কি ক্লোজ করে দিব না আরো কন্টিনিউ থাকবে? আমার যথেষ্ট শক্তি আছে, ফোর্স আছে, আমি ইচ্ছা করলে আরো 1 ঘন্টা পড়াইতে পারবো ইনশাল্লাহ। এখন তোমাদের ইয়ার উপর ডিপেন্ড করবে, যেহেতু মোটামুটি রাত হয়ে গেছে, 11:30 বাজে। আমি তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট আছে, আজকে ছুটি দেন, 8টা থেকে ক্লাস শুরু করছে। আচ্ছা আচ্ছা, সবাই বলতেছে ছুটি দেন আর পড়ায়েন না, ওকে। তাহলে প্রেশার দেওয়া যাবে না।
শোনো, তোমাদের আমি বলি, এই অধ্যায়টা, এই তৃতীয় অধ্যায় যেটা, এটা দয়া করে না কেটে এই অধ্যায়টার ক্লাস করবা। এবং এই অধ্যায়টার হচ্ছে রিলেটেড ক্লাস, প্রথম ক্লাস না করলে দ্বিতীয় ক্লাস বুঝবা না, দ্বিতীয় ক্লাস না করলে তৃতীয় ক্লাস বুঝবা না। এই জন্য তোমাদের প্রতি রিকোয়েস্ট, কেউ যদি একটা ক্লাস মিস করে থাকো, দ্বিতীয় ক্লাসে করতে গেলে তোমার জন্য প্রেশার মনে হবে, কঠিন মনে হবে যেগুলো বুঝতেছি না। এই জন্য এই অধ্যায়টা সিরিয়াসলি প্রত্যেকটা ক্লাস সিরিয়াল বেস করার চেষ্টা করবা, ঠিক আছে? কারণ এখানে একবারে শুরু থেকে যেমন শর্করা যতদিন পর্যন্ত আমি পড়াবো, হয়তো 3টা ক্লাস আমি শর্করা পড়াবো, তাহলে এই 3টা ক্লাস যে শর্করা পড়াবো, এই 3টা ক্লাস একটা রিলেটেড হবে। হ্যাঁ, আবার যখন যে ক্লাস থেকে প্রোটিন শুরু করবো, ওইটা আবার নতুন করে মানে এগুলো আবার না করলেও হবে, ঠিক আছে? কারণ প্রোটিন হলো আলাদা বিষয়, তখন আলাদা আবার বেসিক থেকে আসবে। আবার যখন লিপিড পড়াবো, তখন ওইটা আবার আলাদা, ঠিক আছে? যখন এনজাইম পড়াবো, ওইটা আবার আলাদা, এদের সাথে ওইটা সম্পর্ক নাই। হ্যাঁ, তবে চেষ্টা করবা প্রত্যেকটা ক্লাস সিরিয়াল বেস করার। মোটামুটি ক্লাস শেষ হয়ে যাবে, অধ্যায় শেষ হয়ে যাবে। যেমন আজকে আমি একেবারে বলি, আশা করি যে যত দুর্বল স্টুডেন্ট হোক, এগুলা বুঝার কথা, যেগুলা হচ্ছে বোঝানোর দরকার নাই, এই যে জারণ বিজারণ, সেটা পর্যন্ত বলে দিলাম। কোনো ধরনের টেনশন নিও না, প্রেশার নিও না, জাস্ট আমার লেকচার শেষ হবে, তোমার অধ্যায় শেষ হবে। তবে আমি যে কথাটা বলছি, যে শুধু আমার সাথে সাথে তুমি একটু লিখবা, নোটটা যেন আমার ক্লাস করার সাথে সাথে যেন তোমার নোটটা শেষ হয়ে যায়, তাইলেই তোমার জন্য এটা সহজ হবে। এবং ক্লাসটা করার পরে, নোটটা করার পরে আবুল হাসান স্যারের বই নিয়ে বসবা, তোমার কনফিডেন্ট লেভেলটা বেড়ে যাবে, তোমার কাছে মনে হবে তুমি সব পারো। এটা হলো কথা, বইটা পরে পড়বা। আর যখন টোটাল লেকচার শেষ হবে, তখন আমরা দাগানো বই দিব। আজকে আমি একটু পরেই তোমাদের দাগানো বই গ্রুপে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। আর দাগানো বইয়ের ব্যাপারে একটু কথা বলি, সেটা হলো, যার কাছে যে সালেরই বই থাকুক কোনো সমস্যা নাই, যে বিষয়গুলো দাগানো আছে, হাইলাইট করা আছে এগুলা প্রত্যেকের বইয়ের মধ্যে আছে। তোমার যদি কারো যদি 2017 সালের বইও হয়, 18 সালের বইও হয়, তবুও যে হাইলাইট বিষয়গুলা, দাগানো বিষয়গুলো সবার বইয়ের মধ্যে আছে, যদি সেটা আবুল হাসান স্যারের বইয়ের হয়ে থাকে, ঠিক আছে? সো আবুল হাসান স্যারের বই আমি যেটা দাগায় দিব, যেগুলো হাইলাইট করা আছে, ওই বিষয়গুলো তোমরা তোমাদের বইয়ের মধ্যে হাইলাইট করে নিবা। হ্যাঁ, তো পৃষ্ঠা নাম্বার যে হুবহু মিলবে সেটা না, পৃষ্ঠা নাম্বার নাও মিলতে পারে। তোমরা টপিক দেখবা, টপিকের নাম কি, টপিক বেস করে দাগাবা, ঠিক আছে? এই হলো কথা। দ্বিতীয় অধ্যায় যেহেতু আমাদের শেষ হয়েছে, ওইটার দাগানোটা দিব। প্রথম অধ্যায়ের দাগানোটা হয়তো 2-1 দিনের মধ্যে দিয়ে দিব, ওটা এখনো দেওয়া হয় নাই, ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন সুস্থ আমাকে রাখে, আমি যেন তোমাদেরকে ভালোভাবে পড়াইতে পারে। আর এক্স্যাক্টলি আর একটা কথা বলি, একটু কেমন ক্লাসটা কেমন লাগছে, হ্যাঁ, বা ক্লাসগুলো কেমন লাগতেছে, একটু গ্রুপে একটু শেয়ার করো। কারণ আমার প্রচারণা নাই, আসলে আমি প্রচারণা করি না, তোমরাই হচ্ছে আমাকে স্টুডেন্ট দিবা। সো তোমাদের প্রতি আমার এটা হাইলি রিকোয়েস্ট থাকবে যে তোমরা একটা ভালো সাপোর্ট যদি পেয়ে থাকো, অবশ্যই একটু গ্রুপে পোস্ট দিও। জাস্ট আমি টিচার হিসেবে তোমার কাছ থেকে এই চাই, আর কিছু না। আর একটু দোয়া করে আমি যেন সুস্থ থাকি, ঠিক আছে? আজকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।